আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলের বহুল কাঙ্ক্ষিত এই মাস্টার ইংলিশ বইয়ের একটা ফ্রি কোর্স আমি দিব। এটার অনেকের অনুরোধ অলরেডি এই 1-2 দিনের মধ্যে 300+ স্টুডেন্ট আমার গ্রুপে যুক্ত হয়ে গেছে, মেসেঞ্জার গ্রুপে। সো আর দীর্ঘদিন থেকে সবাই অনুরোধ করছে যে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছোট ভাই বোন যারা আছে আর কি, যে ভাইয়া একটা মাস্টার ইংলিশের একটা কোর্স অ্যাটলিস্ট দেন। তো বেসিক্যালি আমি এতদিন পেইড কোর্স করেই এসেছি। সো ওইটা থাকবে, ওইটা আলাদাভাবে পেইড কোর্সের জায়গায় পেইড কোর্স থাকবে। বাট ফ্রি কোর্স আমি তোমাদেরকে এটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবা, এটা হচ্ছে বিষয়। কারণ সুস্থ থাকা জরুরি। গত বছরও আমি শুরু করেছিলাম 8টা ক্লাস নেওয়ার পর আর নিতে পারি নাই, মানে কন্টিনিউ করতে পারি নাই। সো এই বছর জন্য সুস্থ থেকে ক্লাসগুলো নিতে পারি, সে বিষয়টা সম্পর্কে মানে আমি তোমাদের দোয়া চাইবো এটা নিয়ে, ঠিক আছে? কারণ সুস্থ থাকাটা কিন্তু মানে আল্লাহর অনেক বড় নেয়ামত। সুস্থ না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব হয় না। আর সবকিছুর জন্য আমার ভালো চলে, জীবন সবকিছু আর কি ভালো যেন চলে, ঠিক আছে? সো তোমরা দোয়া করবা। আহ এইটা হচ্ছে বিষয়। আর সবগুলো ক্লাস আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর এই যে ক্লাসগুলো মেসেঞ্জার গ্রুপ এবং ইউটিউবে পাওয়া যাবে। মূল কথা হচ্ছে ক্লাস কবে হবে সেটা মেসেঞ্জার গ্রুপে জানা যাবে, ঠিক আছে? ক্লাস কবে হবে আবারও বলছি, মেসেঞ্জার গ্রুপে জানা যাবে। মেসেঞ্জার গ্রুপের লিংক কোথায় পাবো? এই ক্লাসটা ডেসক্রিপশনে দেখো, এই ক্লাসটা ডেসক্রিপশনে মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে, অথবা এই পেজে মেসেজ করলেও পাবা, ঠিক আছে? এই পেজে আবারও বলছি, এই যে ক্লাস কবে হবে মেসেঞ্জার গ্রুপে জানতে পারবা, ক্লাস শেষে ইউটিউবে আপলোড হবে। আর এই যে ক্লাসগুলো কবে হবে সেটা আমাদের কোথায় জানা যাবে? আমাদের মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? সো এইটা হচ্ছে বিষয়। আর ক্লাসগুলোতে প্রতিটা টপিক ধরে ধরে পড়াবো, ঠিক আছে? প্রতিটা টপিক ধরে ধরে পড়াবো, মানে প্রতিটা পৃষ্ঠা গুরুত্বপূর্ণ পৃষ্ঠা ধরে ধরে প্রতিটা লাইন টপিক পড়ানো হবে। সো প্যারা নেওয়ার কিছু নাই যে এটা পড়ানো হবে কিনা ওটা পড়ানো হবে কিনা। ওকে? সো সবাই যুক্ত হবা এবং সবাই ক্লাসে থাকবা এবং বন্ধুদেরকেও জানাবা, ঠিক আছে? বন্ধুদেরকেও ক্লাসের বিষয়ে শেয়ার করবা যে এই কোর্সটা কিন্তু টোটালি ফ্রি। এই ধরনের অপরচুনিটিস ইন ফিউচারে তোমরা পাবা কিনা আমি জানি না। সো এইরকম অপরচুনিটিস আসলেই সম্ভব হবে কিনা সন্দেহ। কারণ এত বড় একটা কোর্স ফ্রিতে পড়ানো, আল্লাহ আমাকে যেন তৌফিক দান করে। আমি বারবার ভয় পাই যে আসলে এতদিন আমি সুস্থ থাকবো কিনা, কারণ কখন কি হয় মানুষের আমি জানি না। সো ওকে, সো সবাই যেটা কাজ করবা, সবাই সবাই একটু সবাই বন্ধুদের সাথে ক্লাসের বিষয়টা শেয়ার করো। একটু জাস্ট বন্ধুদের সাথে ক্লাসের বিষয়টা একটু সবাই বন্ধুদেরকে মেনশন করবা। হ্যাঁ, অনেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে। সো হ্যাঁ, জয়দেব দাস প্রেজেন্ট। হ্যাঁ, অনেকে যুক্ত হচ্ছে। আমি চাচ্ছি কি তোমাদের কাছে কিছু মতামত আমার কাছে দরকার। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি কিছু মতামত চাচ্ছি যে তোমরা এই ক্লাসগুলো ইউটিউবে প্লেলিস্ট আকারে চাচ্ছ? ইউটিউবে কি সবাই প্লেলিস্ট আকারে দিলে ভালো হয়? আর আমি টপিক বেসড পড়ালে ভালো হয়? কাঠগোলাপ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি মানে ইউটিউবে প্লেলিস্ট আকারে দিব? প্লেলিস্ট আকারে দিব প্রতিটা ক্লাস, যে আজকে ক্লাস হয়েছে এটা প্লেলিস্ট দিব, কালকে ক্লাস হবে সেটা প্লেলিস্ট দিব। এটা কি করব? এটা তোমরা একটু মতামত জানাও তো, যে ক্লাসগুলোকে প্রতিটা ক্লাস প্লেলিস্ট আকারে দিব। ইউটিউব চ্যানেলে নাফিজ মাহমুদ, হ্যাঁ, সামিন আছে। সামিন আমার ছোট ভাই, ওকে আমি অনেক দিন পড়িয়েছি এসএসসি থেকে, মানে এইচএসসি থেকে, কলেজ থেকে। জয়দেব, ওকে, থ্যাংক ইউ। আর রুহি, সবাই হ্যাঁ প্রেজেন্ট আছো, থ্যাংক ইউ। সাহারিয়ার, নুহা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আরশি, রুহি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, সবাই কি ইউটিউবে প্লেলিস্ট আকারে ক্লাসটা চাচ্ছ কিনা এটা আমাকে একটু জানাও, এইটা জানাবা। কানিজ ফাতেমা, হ্যাঁ ঠিক আছে। আরোহী, রুহি, তোমরা প্লেলিস্ট আকারে চাইলে সেটা আমাকে জানাও। আর আমি তোমাদেরকে টপিক বেসড পড়াবো, বাট ধারাবাহিক পড়াইতে চাচ্ছি আমি। ধরো তোমরা চাইলা ধরো প্রেজেন্ট ইডিয়মস এর ক্লাস, মানে প্রেজেন্ট ক্লোজ এর ক্লাস, ওইটা না। আমি টপিক বেসড ধারাবাহিক পড়াবো। প্রথমে যে টপিকটা আছে সেই টপিকটাই পড়াবো, পরে যে টপিকটা আছে সেই টপিকটাই পড়াবো। আমি ধারাবাহিক পড়ালে হচ্ছে কি বইয়ের কোনো কিছু এড়াই যাবে না। আর যদি মনে করো একটা টপিক পরে আরেকটা যায়, আরেকটা পরে আরেকটা যায়, তাইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। শাহরিয়ার সামিন, প্লে লিস্ট করে দিলে ভালো হবে। আর আবু নাইম, রনি বলছে যে প্লে লিস্ট। আরুষি, রুহি, আয়াত, থ্যাংক ইউ।
আচ্ছা, তোমরা সবাই প্লে লিস্ট আকারে যাইতেছো, ঠিক আছে? প্লে লিস্ট আকারে একটু বন্ধুদেরকেও মেনশন দিতে পারো যে ক্লাসের বিষয়টা অনেককে জানাতে পারো তোমরা। হোয়াটএভার, আর কোনো ডিমান্ড যদি থাকে, মানে কিভাবে পড়ালে তোমাদের জন্য ভালো হবে সেই ডিমান্ড গুলো যদি থাকে, এটা মাস্টার ইংলিশ বইয়ের বেসিক অ্যাডভান্স সবকিছু পড়াই দিব আমি। তোমরা শুধু এতটুকু দোয়া করবে আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, ঠিক আছে? ইউটিউবে প্লে লিস্ট চাই, ইউটিউবে সবাই শুরু করেন স্যার। হ্যাঁ, শুরু তো করবো রে ভাই, ইউটিউবে প্লে লিস্ট। তোমাদের মতামতটাও সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? তোমাদের মতামত গুলো গুরুত্বপূর্ণ, ধারাবাহিক ভাবে পড়ান, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে একটা কথা বলি তার আগে, মাস্টার ইংলিশ বই পড়বা, ঠিক আছে? সবাই জানো যে ইংরেজির অনেক ভালো বই, এটা আমিও জানি অনেক ভালো বই, আমি অনেকবার বলেছি। বাট এই বইটা পড়লে কি ইংরেজি শিখে যাবা তোমরা? না, এটা না। এই বইয়ের পাশাপাশি সবাইকে আমি একটা ভোকাবুলারি পিডিএফ দিয়ে দিব, সেই বইটা তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? একটা ভোকাবুলারি মানে ভোকাবুলারি পিডিএফটা ভালো করে পড়ার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। তো চলো, ক্লাসটায় সবাই থাকবা, সবাই যারা এখন আমার সাথে 48 জন আছে সবাই থাকবা, এবং সবাই বন্ধুদেরকেও ক্লাসের বিষয়ে জানাবা, সবাই বন্ধুদেরকেও ক্লাসের বিষয়ে জানাবা, ঠিক আছে? সবাই ক্লাসে থাকবা, রেগুলার রেগুলার থাকলে আমি ক্লাস নিতে আগ্রহ পাবো, আদারওয়াইজ কিন্তু নিব না, ঠিক আছে? আদারওয়াইজ ক্লাস নিব না রেগুলার না হলে। চলো আমরা চলে যাই বইয়ের টপিকে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা যেটা পড়বো পার্টস অফ স্পিচ। আজকে কি কি পড়বো? আজকে ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ পড়বো। পার্টস অফ স্পিচের যেটা পড়বো, পার্টস অফ স্পিচের নাউন পড়বো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অফ মাল্টিটিউডের ধারণা নিব, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, ইনশাআল্লাহ, ঠিক আছে? এই টপিক গুলো পড়বো, শেষ পর্যন্ত থাকবা। দুনিয়ার যত সমস্যা আছে এই আজকে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই টপিকের যত সমস্যা আছে আজকে ক্লিয়ার হবে, ঠিক আছে? চলো চলো আমরা চলে যাই। এই হচ্ছে ফার্স্ট পেজ। সো পার্টস অফ স্পিচের ফার্স্ট পেজ। তোমাদের কমেন্ট মাঝে মাঝে পড়তে হবে আমাকে, না হলে আমি বুঝতে পারবো না। ভাই আগামীকাল থেকে যে কোন ক্লাসটা হবে আগামীকাল থেকে, এই যে এইগুলো অ্যাডমিশন শিক্ষার্থীরা করবে কি ক্লাস? অবশ্যই করবে, এগুলো তো অ্যাডমিশনের জন্য এই বই পড়া হয়। অ্যাডমিশন, এসএসসি, জব, সবার জন্য এই বই ভাই। রুটিন করছেন এই ক্লাসের জন্য, যেমন কবে বা কয়টার সময়, বেসিক্যালি 10টার সময় ক্লাস হবে। রুটিনটা আমি আরো একটু আমার ব্যাচগুলোর সাথে টাইম ম্যানেজমেন্ট করে আমাকে করতে হবে। আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্ট, পেইড ব্যাচের একটু সময় লাগবে, বাট ওই মেসেঞ্জার গ্রুপে সব নোটিশ পাবা ক্লাসের বিষয়, মানে ক্লাস কবে কবে হবে তোমরা দেখো। এই ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে দেখো যে মেসেঞ্জার গ্রুপে বা পেজে মেসেজ দিলে একটা লিঙ্ক পাবে। আবু তাহের আর কি প্রশ্ন করেছে? অ্যাডমিশন, অবশ্যই অ্যাডমিশন শিক্ষার্থীরা ক্লাস করবে। দেখো শুরু করি আমি, হ্যাঁ শুরু করি বিসমিল্লাহ বলে। সো তোমরা একটু আমি কমেন্ট পড়বো, ঠিক আছে? কমেন্ট পড়বো, সবাই ক্লাস করবো, অ্যাডমিশন, এসএসসি সবাই। পড়াগুলার পিকও দিয়েন ভাইয়া, ইনশাআল্লাহ উইল ফিনিশ এভরি ক্লাস। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাআল্লাহ আমরা দোয়া করবো জাস্ট আসলে ধৈর্য সহকারে ক্লাসটা যেন আমরা নিতে পারি, হ্যাঁ? দেখো পার্টস অফ স্পিচে এইখানে খুব মানে যে বিষয়গুলো জানতে হবে আমরা সেগুলো পড়বো। এই পার্টস মানে হচ্ছে অংশ, অফ মানে র বা এর, স্পিচ মানে অর্থ, এগুলো কিন্তু জানার বিষয় না। যে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ, এগুলো কমন, এই বিষয়গুলো আমরা জানবো না, ঠিক আছে? সো এখানে কিছু বিষয় বলেছে, এখানে পার্টস অফ স্পিচের এই বিষয়গুলো আমরা জানবো না। কি করব? আমরা নিচ থেকে একটু পড়াশোনা করব। এগুলো কোনো এগুলো এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ যে এমন বিষয় না। সংজ্ঞা তোমরা অনেক আগেও পড়েছো, তাই না? সো এইটা দরকার নাই, ঠিক আছে? তো এখানে একটা বাক্য দিয়েছে, এখানে ইংরেজির 26টা লেটারই আছে এই বাক্যটার মধ্যে, আর সেখানে প্রতিটা একটা করে পার্টস অফ স্পিচের ভূমিকা পালন করছে, সেটা বুঝাইছে। এই যে উপরোক্ত বাক্য প্রতিটি ওয়ার্ড অর্থ প্রদান করে, বিধায় প্রত্যেকে এক একটা পার্টস অফ স্পিচ। এগুলো জানার দরকার নেই মূল পড়াশোনায়। পার্টস অফ স্পিচ এটা একটা ফ্রেজ, এটাও যে এ ম্যান অফ যে এ ম্যান বাই এ ওম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্টেড পারসন। তো এখানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হি ইজ এ ম্যান অফ পার্টস, হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে? এটা একটা ফ্রেজ, ম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্টেড। সো মূল পড়াশোনা হচ্ছে এইখান থেকে, মূল পড়াশোনা এইখান থেকে, ঠিক আছে? পার্টস অফ স্পিচ 8 প্রকার। একটা কথা আবারও বলি, শুধু গ্রামার শিখলে হবে না, ভোকাবুলারি বাড়াতে হবে, প্রচুর ইংরেজি রিডিং করতে হবে। তোমরা একটা রিডার ডাইজেস্ট কিনে নিতে পারো সবাই, যারা ইংরেজি শিখতে যাচ্ছ, অনার্সে পড়ো বা এইচএসসি তে হটেবার। আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো আছি। মেসেঞ্জার গ্রুপে সব ক্লাস পাবা ধারাবাহিকভাবে। সবাই ইংলিশ বেশি বেশি রিডিং করবা, বোঝো না বোঝো রিডিং করবা। ধরো ইংলিশ নিউজ পেপার রিডিং পড়বা,
অজানা ভোকাবুলারি বাড়াবা, আর মানে যত বেশি ভোকাবুলারি যেগুলো জানো না সেগুলো বাড়াইতে থাকবা। আর ইংরেজি রিডিং পড়বা, রিডিং পড়লে অনেক গ্রামার ঠিক হবে। তো এই পার্টস অফ স্পিচ 8টা খুব ভালো করে শিখলে গ্রামার খুব ভালো একটা পারফেকশন আসবে আশা করছি। দেখো ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলে, এগুলো কমন প্রশ্ন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। চলো, যে প্রথমে 1 নাম্বার যে আসে যে নাউন। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম, তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় সেটা নাউন বলে। তো এটার আরো পড়াশোনা আছে, ওগুলো যেখানে যেটা লাগবে সেটা, যেমন হচ্ছে জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, এগুলো নাউন, ঠিক আছে। তো এগুলোকে নেমিং ওয়ার্ডও বলা হয়, তাহলে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, যে কোনো পার্টস অফ স্পিচের নামই কিন্তু নাউন। যদি বলা হয় যে ভার্ব শব্দটা কোন পার্টস অফ স্পিচ, উত্তর তোমরা দিবা যে এটা একটা নাউন। যদি বলা হয় যে অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা উত্তরে বলবা যে এটা নাউন, ঠিক আছে। এইখানে দেখো, এখানে যদি বলে যে এই যে অ্যাডজেক্টিভ এটা কোন পার্টস অফ স্পিচ, উত্তর হবে নাউন। তাহলে এখানে যেটা, যে কোনো কিছুর নাম তো অবশ্যই নাউন, এবং জটিলতা যেটা তৈরি হয় যে কোনো পার্টস অফ স্পিচের নামও হচ্ছে নাউন। ক্লিয়ার? সো এটা এখানে বুঝিয়েছে। সো চলো, এখানে নাউনের কিছু প্রকারভেদ আছে। নাউন প্রধানত 2 প্রকার। যদি বলে যে নাউন কয় প্রকার, প্রধানত 2 প্রকার। একটা আছে কনক্রিট, একটা আছে অ্যাবস্ট্রাক্ট। মানে একটা যেটা দেখা যায় সেটা হচ্ছে কনক্রিট, আর যেটা দেখা যায় না সেটা মানে বিমূর্ত। মূর্ত আর বিমূর্ত, যেটা দেখা যায় না ওটা অ্যাবস্ট্রাক্টের মতো, এরকম বিষয়টা। দেখো দেখো আর কি, খেয়াল করো, কনক্রিট নাউনটা দেখা যায় ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক নাম। কনক্রিট নাউনটা কি? ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তু, মানে যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ বা স্বাদ নেওয়া যায়, এদের শারীরিক আকৃতি আছে, যেমন হচ্ছে বয়, সং, দেখো ফ্লোয়ার আর মিল্ক। আসলে দেখা যায় বলতে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য, যে কোনো পঞ্চ ইন্দ্রিয় যে কোনো একটা দিয়ে মানে তুমি অনুভব করতে পারবা আর কি। কোনো কিছু শোনাটা কান দিয়ে হচ্ছে, দেখা যেমন এই যে তোমার মিল্ক যেটা, এটা বস্তু, বা এরকম বালক হচ্ছে একটা ব্যক্তি, এরকম বিষয়। তো মূল কথা হচ্ছে এটা হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্টটা কি? যেটা গুণবাচক বা ভাব, যে নাউন গুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম। এটা খুব প্যারা দিবে না তোমাদেরকে, এটা খুব স্মুথলি বুঝে যাবা। যেমন আছে এই যে সফটনেস, স্মাইল, ওয়েল, সাইলেন্স, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইবার আসো, সুতরাং মোট নাউন হচ্ছে 5 প্রকার। কনক্রিটের হচ্ছে 4 প্রকার, আর এইখানে হচ্ছে 5। দেখো মোট 5 প্রকারটা দেখো কি কি। কনক্রিট 4 প্রকার হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই 4 প্রকার। আর 5 নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন মেইনলি হচ্ছে তোমার 2 প্রকার। প্রশ্ন কিন্তু হতে পারে এখান থেকে, নাউন মেইনলি হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ সবার সালাম, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা মনোযোগ সহকারে করো। ক্লাসটা যদি টিপিক্যাল ক্লাস নেই যে কমেন্ট করো, লাইক করো, তাইলে কিন্তু এই ক্লাসটাতে মানে আসলে বেশি কিছু তোমরা শিখতে পারবা না, ঠিক আছে। যদি টিপিক্যাল ক্লাস নেই তাহলে শিখতে পারবা না। আমি এখানে পড়াতে খুব বেশি মনোযোগ দিব। হ্যাঁ, মাস্টার বই থেকেই পড়ানো হচ্ছে, আমি পড়াতে খুব বেশি মনোযোগ দিব, ঠিক আছে। পড়ানোতে আমি খুব মনোযোগ দিব ভাই। তোমরা জাস্ট খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখো আগে, পরের ক্লাসটা আবার দেখবা যখন, তখন নোট করবা, ঠিক আছে। তখন 2x গতিতে দেখবা, ক্লাসের স্পিড বাড়াই দিয়ে। তাহলে আমরা কি শিখলাম? নাউন হচ্ছে মেইনলি 2 প্রকার। এটা হচ্ছে কনক্রিট, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তারপরে কি শিখলাম? যে তোমার কনক্রিট নাউনটা হচ্ছে 4 প্রকার, একটা প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ, একটা ম্যাটেরিয়াল, আর অ্যাবস্ট্রাক্ট। আর অ্যাবস্ট্রাক্টটা আলাদা। টোটাল নাউন হচ্ছে 5 প্রকার। তাহলে এইখানে যদি এইখানে একটা প্রশ্ন আসছে, 2 নম্বরে একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে যে অ্যান অ্যান্থোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, মানে বিপরীত। অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি হবে বলো তো সবাই? যারা দেখছো একটু আমাকে জানাও তো, খুব দ্রুত দ্রুত উত্তর দিবা, খুব মানে খুব বেশি এখানে দেখার সময় নেই। অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি হবে? অ্যাবস্ট্রাক্টের অ্যান্থোনিম কি হবে বলতো? অ্যাবস্ট্রাক্টের অ্যান্থোনিম কি হবে? অ্যাবস্ট্রাক্ট যে আছে এখানে অ্যান্থোনিম কি হবে? অ্যাবস্ট্রাক্টের অ্যান্থোনিম হচ্ছে কনক্রিট, কারণ কনক্রিট। আর নাউন কত প্রকার? নাউন উত্তর হবে 5 প্রকার। আর মেইনলি যদি বলে প্রধানত সেটা হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। আর এখানে বলছে কোনটি পার্টস অফ স্পিচ নয়, কোনটা পার্টস অফ স্পিচ নয়? জিরানটা পার্টস অফ স্পিচ নয়, ঠিক আছে। এটা পার্টস অফ স্পিচ নয়, এটা কারেক্ট। আর বাকিগুলো পার্টস অফ স্পিচ। এখন চলো প্রপার নাউনের, এইটা হচ্ছে আসল পড়াশোনা, খুব মনোযোগ দিয়ে করবা। প্রপার নাউন কোনটা? ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে, এটা এইভাবে মনে রাখবা, এইটা হবে স্বতন্ত্র নাম, ঠিক আছে। স্বতন্ত্র এবং নির্দিষ্ট, এই সংজ্ঞাটাও ইনি ভালো দিয়েছেন, বাট আরো স্পেসিফিকলি এটা বোঝো যে যেই নামটা স্বতন্ত্র এবং নির্দিষ্ট হবে। স্বতন্ত্র এবং নির্দিষ্ট, আমি সাসাস ধরো বাংলাদেশ, এটা একটা স্বতন্ত্র নাম না?
একটা বাংলাদেশ একটা স্বতন্ত্র নাম না? যদি বলি রবীন্দ্রনাথ বা ঢাকা, এটা একটা স্বতন্ত্র এবং নির্দিষ্ট নাম না? খেয়াল করো, যেটা স্বতন্ত্র এবং নির্দিষ্ট। এবং আরো একটা বিষয় এখানে মাথায় রাখার আছে, প্রপার নাউনের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। যখন আমি যখন বলবো যে ঢাকা, এই যে ঢাকার ডিটা সবসময় ক্যাপিটাল লেটার হচ্ছে না? দেখো তো ঢাকার ডিটা কি ক্যাপিটাল লেটার হলো না? এই যে ডিটা আছে এটা ক্যাপিটাল লেটার হলো কিনা? এই যে ঢাকার ডি, এই যে বাংলাদেশের বিটা ক্যাপিটাল না? করিমের কেটা, এই যে দেখো রবীন্দ্রনাথের আরটা ক্যাপিটাল না? পদ্মার পিটা, এটা একটা টেকনিক। তাহলে এখানে তোমরা এই সংজ্ঞাটাকে এইভাবে খাতায় নোট করো, নোট কিন্তু রাখতে হবে, নোট এইভাবে নোট করতে পারো তোমরা পরবর্তীতে যখন নোট করবা, নোটটা এইভাবে হবে, নোটটা এইভাবে হবে পরবর্তী। হ্যাঁ, যারা উত্তর দিয়েছো থ্যাংক ইউ সকলকে। যে নোটটা এইভাবে হবে পরবর্তীতে, যে প্রপার নাউনটা হচ্ছে যেটা স্বতন্ত্র বা নির্দিষ্ট, যেটা স্বতন্ত্র বা নির্দিষ্ট, যেটা স্বতন্ত্র বা নির্দিষ্ট নাম, ঠিক আছে? যেটা স্বতন্ত্র বা নির্দিষ্ট নাম এবং যেটা প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের অক্ষর হয়, ঠিক আছে? যেটা প্রথম অক্ষরটা কি হয়? বড় হাতের অক্ষর হয়। ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম কিনা? এটা টেকনিক অনেক আছে। প্রথমত এটা স্বতন্ত্র এবং নির্দিষ্ট নাম হতে হবে এবং প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এটাও খুব গুরুত্বপূর্ণ, আমি এগুলো মুছে দিচ্ছি। দেখো, সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, খুব গুরুত্বপূর্ণ টার্ম। প্রপার নাউনের সামনে সাধারণত আর্টিকেল বসে না। এই যে এটা 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 মাথায় রাখবো, প্রপার নাউনের সামনে আর্টিকেল বসে না, এটা একটা। কিন্তু কিন্তু এখানে একটা বিষয় আছে, কিন্তু প্রপার নাউন কিন্তু সবগুলোই, যেমন পদ্মা মেঘনা যমুনার সামনে আবার আর্টিকেল বসবে কেমনে? এই যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, এটা আর্টিকেলের পড়াশোনা, কিন্তু জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক এবং যে কোনো নিউজ পেপার, দ্য ডেইলি স্টার, ঠিক আছে, দ্য টেলিগ্রাফ, এরকম বলে না, দ্য প্রথম আলো, এইগুলোর সামনে আবার 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 কি বসে? তোমার আর্টিকেল দা বসবে। তাহলে আমরা এখানে এখানে অনেক কি কি বিষয় শিখলাম। ফার্স্ট অফ অল হচ্ছে এটা ক্যাপিটাল লেটার হবে, প্রথম যে বাক্য শব্দটা, মানে প্রপার নাউন স্বতন্ত্র এবং নির্দিষ্ট নামকে বোঝাবে এবং প্রপার নাউনের প্রথম শব্দটা ক্যাপিটাল লেটার হবে। সাধারণত আর্টিকেল দা বসে না, সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, বাট কখন বসবে? কখন বসবে? যখন নদী, সাগর, উপসাগর, মহাসাগর বা এইগুলো ক্ষেত্রে তোমার আর্টিকেল বসবে দা, ঠিক আছে? এটা একটা বিষয়। তাহলে আমরা কিছু এক্সাম্পল সলভ করি। আমি এখান থেকে সব থেকে ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট কোশ্চেন যেটা, সেটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা আমাকে বলো যে 6 নম্বর কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন? এখানে কোন শব্দটা প্রপার নাউন না? এখানে খেয়াল করো, কোন শব্দটা প্রপার নাউন না। এটা কিন্তু এইখানে ট্রিকি ছিল নটটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রশ্ন বেশি বেশি সলভ করতে হবে। আচ্ছা, এখানে দেখো তাহলে কোনটা প্রপার নাউন না। এখানে দেখো, এই যে ঢাকা, এটা একটা নির্দিষ্ট নাম, প্রথম ডিটা বড় হাতের আছে, স্বতন্ত্র নাম, এটা একটা প্রপার নাউন ডেফিনেটলি। কবির, কবিরটাও হচ্ছে প্রপার নাউন, ব্যক্তির নাম, নির্দিষ্ট নাম। সানডে, এটা একটা দিনের নাম এবং স্বতন্ত্র এবং নির্দিষ্ট। বা টিম বলতে কি? টিম একটা দল, দলটা, এটা কিন্তু এটা নির্দিষ্ট বা স্বতন্ত্র নাম না, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা কি তোমার প্রপার নাউন না। তাহলে এটা অন্য কোনো নাউন, সেটা বলার আমাদের দরকার নেই, বাট তিনটা প্রপার নাউন পাইছি, এইটা না, ঠিক আছে? সো সেম এখানে প্রশ্ন দিছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। তো এখানে খেয়াল করো, কার তো কখনোই হবে না, রেইনও হবে না, ফার্স্টও হবে না, কারণ ফার্স্ট মানে হচ্ছে রোজা, ফার্স্ট মানে দ্রুতও হইতে পারে, রেইন মানে হচ্ছে বৃষ্টি, দেখো। আর কার মানে হচ্ছে তোমার গাড়ি। আর রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র নাম, ঠিক আছে? এই যে কার কিন্তু আবার অন্য নাউন হয়ে যায়, কার তোমার বস্তুবাচক, ওইটা আলাদা, ওগুলো আলোচনা। রবীন্দ্রনাথ একটা স্বতন্ত্র এবং নির্দিষ্ট নাম, সো এটা হচ্ছে তোমার প্রপার নাউন, ঠিক আছে? এরকম পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম, ঠিক আছে? সো এটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র নাম, এটার সামনে দা বসবে, এটা প্রপার নাউন। ক্লিয়ার? সো আশা করছি যে প্রপার নাউনের কনসেপ্টটা সবার কাছে ওকে। সবাই বুঝলা কিনা আমাকে বলো। হ্যাঁ, সুরভি খান, ঠিক আছে, কাঠগোলাপ, নাসরিন সুলতানা, রুহি, কাঠগোলাপ, পাপড়ি আছে, ওকে, আয়াত হাসান, সবাই বুঝলা কিনা? থ্যাংক ইউ। ওকে, কাঠগোলাপ, আয়াত, সকলকে ধন্যবাদ। নাসরিন, যারাই কমেন্ট করছো, সবাই এটা ক্লিয়ার কিনা? সবার কাছে এটা ক্লিয়ার কিনা আমাকে সবাই ওকে জানাবা কমেন্টে। জাস্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে ওকে জানাবা, ক্লিয়ার থাকলে আমাকে ওকে জানাবা। খুব দ্রুত ভাই, যদি প্রশ্ন থাকে সেটা বলো। দেখো দেখো এবার আসো কমন নাউন। কমন নাউনের টার্মটা আমি খুব চমৎকার ভাবে আমি এটা খুব চমৎকার ভাবে স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি। কমন নাউন খুব জটিল বিষয় কিছু না। তোমরা আগেরটা বুঝলা কিনা এটা আমাকে বলো, আমি আমি তোমাদেরকে পরের টার্মটা বোঝাবো। জাস্ট দ্রুত দ্রুত বলো এটা বুঝলা কিনা, আগেরটা বুঝলা কিনা, এটা আমাকে খুব দ্রুত বলো আগেরটা বুঝছো কিনা। এটা এটা তোমরা একটু আমাকে দ্রুত কমেন্ট করো, আমি ততক্ষণে আরেকটা বিষয় তোমাদেরকে খুব প্রপার আর কমন কম্প্যারিজন করে বোঝাবো।
ঠিক আছে, এইটা হচ্ছে আমার নিজস্ব কিছু কাজ। ঠিক আছে, এটা ভাইয়ের এই বই থেকেও আমি পড়েছি, এই বইও অনেক বইয়েরও হেল্প নিয়েছি। বাট হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। শ্যামলী মন্ডল বলেছে সাইফুর সর্দার, কাঠগোলাপ, মেঘমালা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, অলরাইট, অনেক বেশি ধন্যবাদ। আর যারা দেখছো ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দাও কাইন্ডলি, ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দাও, একটা লাভ রিয়াক্ট দিয়ে দিতে পারো। ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিলে ক্লাসটা আসলে অনেক মানুষের কাছে রিচ করবে। যেহেতু আমি তোমাদের উপকার করতেছি, আমি যে পড়াই এটাও অনেক মানুষ জানুক, এটা তোমরা আমার উপকার করো। ঠিক আছে, সো খেয়াল করো, এখানে বলছে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। খেয়াল করো, এইটা কিছুই বুঝবা না। নির্দিষ্ট, এখানে কিন্তু নির্দিষ্ট না, এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায়। এখন বিষয়টা, সংখ্যাটা একটু ম্যাটার করবে। সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। আচ্ছা, ওইটা ম্যাটার না। এখানে খেয়াল করো, কোনটা প্রপার আর কোনটা কমন, এটা আমি সুন্দর করে বোঝাচ্ছি। এখানে কিছু উদাহরণ দিয়েছে কমন নাউনের, যেমন ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেল, খাও, হোয়াটএভার উদাহরণগুলো দিয়েছে, ধন্যবাদ। বাট আমরা এটা বোঝার চেষ্টা করি। আমি এখানে প্রপার এবং কমনের একটা পার্থক্য দেখিয়েছি, খেয়াল করো তো, প্রপার এবং কমন, খেয়াল করো জাস্ট, প্রপার এবং কমন। আচ্ছা, মিনার একটা নির্দিষ্ট নাম কিনা, মিনার একটা নির্দিষ্ট নাম কিনা, খেয়াল করো তো, মিনার একটা নির্দিষ্ট নাউন না? দেখো, এটা কিন্তু নির্দিষ্ট, স্বতন্ত্র, এবং তাহলে এটা হবে একটা প্রপার নাউন। বাট কিং, খেয়াল করো তো, কিং খেয়াল করো তো, কিং যে আছে, কিংটাকে খেয়াল করো তো, কিং কিন্তু নির্দিষ্ট না। কিং, দেখো, মিনার ইজ এ গ্রেট কিং। দেখো, মিনার একটা বিশেষ রাজার নাম, ঠিক আছে, মিনার একটা বিশেষ রাজার নাম, কিন্তু কিং শব্দটা যে কোনো রাজার ক্ষেত্রেই হইতে পারে না। ধরো, যে তোমার ধরো সৌদির বাদশা, ওর নাম কি জানি, মোহাম্মদ বিন সালমান, এমবিএস। তো দেখো, ও কিন্তু কিং হইতে পারে। এরকম ধরো ইরানের, ধরো রাজা, ধরো ইরানের রাজা, এখানে ধরো ওর নাম, ধরো কোন একটা নাম দিলাম আমরা, ধরো রহিম। তো এরকম ধরো বাংলাদেশেও একটা রাজা তৈরি হয়েছে, ধরো ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের রাজা। তো এইখানে খেয়াল করো তো, এইখানে এই যে মোহাম্মদ বিন সালমান বা রহিম বা এই যে ডক্টর ইউনূস, সবাই আলাদা আলাদা না? যখন মোহাম্মদ বিন সালমান বললা এটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র নাম, তাহলে এই মোহাম্মদ বিন সালমানটা হচ্ছে কি? মোহাম্মদ বিন সালমান হচ্ছে তোমার কি? এইটাকে বলতে হবে তোমার প্রপার নাউন। এই যে রহিম, এটা নির্দিষ্ট নাম, ঠিক আছে, রহিমও একটা রাজা, সেটা নির্দিষ্ট, এটা হচ্ছে প্রপার। এই ডক্টর ইউনূস, এটা হচ্ছে প্রপার। বাট এই যে মোহাম্মদ বিন সালমান, রহিম, ডক্টর ইউনূস, সবগুলো রাজার মানে সবার সমষ্টি হচ্ছে রাজা। তাহলে এই যে রাজা, সবার সমষ্টি রাজা, এই রাজাটা হচ্ছে কমন। বুঝতে পারলা কি বিষয়টা? এটা যদি আরো সহজভাবে বুঝাই, ওই যে একটা মুভিতে দেখছিলাম, যে কয়েকটা, যে দেবের একটা মুভিতে বলছে মিনা, রিনা, টিনা, অনেকগুলো মেয়ের নাম বলে, ঠিক আছে। তো ওইটা থেকেও একটা বিষয় দেয়। খেয়াল করো, আমি যদি বলি যে রিনা, তারপরে আমি যদি বলি যে টিনা, এরকম টিটা বড় হাতের হবে, এবার মিনা, এমটা বড় হাতের হবে, যাই হোক। এই যে দেখো, প্রতিটা আলাদা আলাদা একটা করে নাউন না? খেয়াল করো তো, আমি যদি এখানে বলি যে মিনা একটা নাউন না? টিনা একটা নাউন না? মিনা একটা নাউন না? দেখো তো, রিনা, মিনা, টিনা আলাদা নাউন না? তিনজনে একটা, তাদের একটা কমন বৈশিষ্ট্য আছে না? তিনজনের একটা কমন বৈশিষ্ট্য আছে কিনা? খেয়াল করো তো, তিনজনের একটা কমন বৈশিষ্ট্য আছে না? তিনজনের একটা কমন বৈশিষ্ট্য আছে না? হ্যাঁ হ্যাঁ, এক জাতীয় বলে কি বোঝানো, আমি এটা বোঝাচ্ছি। জাস্ট ওয়েট, জাস্ট একটু ওয়েট। দেখো, তিনজনের একটা কমন বৈশিষ্ট্য কি? তারা উভয়ে কি গার্ল না? দেখো, তারা তিনজনের একটা কমন বৈশিষ্ট্য কি? তারা তিনজনে গার্ল না? তিনজনে, খেয়াল করো তো, তিনজনে মেয়ে না? তিনজনে রিনা, টিনা, মিনা, এটা কি উভয়ের কমন বৈশিষ্ট্য আছে, তারা হচ্ছে গার্ল, রাইট? তো এইটাকে বলা হয়েছে এক জাতীয়, ঠিক আছে। এইখানে যদি না বুঝো, খেয়াল করো, যখন কোনো শব্দ কোনো একটি বিশেষ বা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম বোঝায়, তখন সেটা প্রপার নাউন। আর যে শব্দ দ্বারা শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায়, ওই শ্রেণীর, মানে কোন শ্রেণীর? ওই মেয়েদের শ্রেণীর। আমরা যদি এখানে, চলো বইয়ে চলে যাই, এখানে খেয়াল করো, এই যে বুকটাকে যদি আমি এটা স্পেসিফিক্যালি বলি, কেমিস্ট্রি বুক, বায়োলজি, ফিজিক্স, তখন কিন্তু নির্দিষ্ট, ফিজিক্সটা নির্দিষ্ট, কেমিস্ট্রিটা নির্দিষ্ট, বইয়ের ক্ষেত্রে। যেমন টিচারকে যদি আমি ধরি, ধরো টিচারকে ধরো এই যে ধরো টিচার, যেমন তোমরা সবাই আয়মান সাদিককে চিনো, ধরো আয়মান এটা নির্দিষ্ট টিচার, কিন্তু এ কিন্তু প্রপার। আবার ধরো মুনজেরিনেও, সেও হচ্ছে কি প্রপার। বাট যখন আয়মান, মুনজেরিন বা আরো কিছু, আমি, অনেকে মিলে, যখন আমাদের সকলের সমষ্টি কি, আমরা সবাই টিচারের একটা জাত না? ধরো যারা আছে, ধরো তোমার কলেজের সবগুলো টিচারের নামগুলো যখন নির্দিষ্ট করে বলবা, যে রহিম স্যার, করিম স্যার, এরকম বললো, নামগুলো বললা, তখন সেটা ওই যে স্যারগুলো নির্দিষ্ট করে যখন নাম বললা, তখন সেটা হইতেছে প্রপার।
আর যখন বললা যে টিচার, ওরা সবাই হচ্ছে টিচার, ওইটা মানে টিচারের জাত, ওইটাকে বলা হয় কমন। বুঝতে পারলা কি কনসেপ্টটা? সবাই কি বুঝতে পারলা এই কনসেপ্টটা? সবাই বুঝতে পারলা কিনা বলো? হ্যাঁ, বুক কমন, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ, প্রপার নাউন, বাট সমষ্টিটা আবার, সমষ্টিটা হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই ক্লিয়ার কিনা? আর যারা ক্লাসটা দেখছো, ক্লাসটাতে একটু রিয়াক্ট করে দিবা ভাই, আর ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো। এটা তুমি আমার উপকার করতেই পারো, ক্লাসটা একটা শেয়ার করে দিতে পারো, অনেক স্টুডেন্টের কাছে ক্লাসটা রিচ করবে, আগামী দিনের ক্লাসগুলোতে যেন অনেক স্টুডেন্ট আরো থাকে, এটা তোমাদের প্রতি অনুরোধ আমার। ঠিক আছে, আমি আল্লাহ তৌফিক দান করলে আমার জন্য নিয়ত ঠিক থাকে এবং আমি যেন শেষ পর্যন্ত পড়াতে পারি। ঠিক আছে, এটা অনেক মানে তোমাদের প্রতি আমি গ্রেটফুল থাকবো যদি আমি এই কোর্সটা ফ্রিতে তোমাদেরকে করিয়ে দিতে পারি। অনেক অনেক গ্রেটফুল থাকবো এবং তোমরাও আমার প্রতি আশা করছি কৃতজ্ঞ থাকবা। ওকে, তাহলে আশা করছি যে এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার। তাহলে দেখো, এরকম ডক্টরকে যদি আমি বলি, ধরো তুমি ধরো এখানে যে পিকে একজন ডাক্তার, আর কে একজন ডাক্তার, এরকম ধরো তোমার জি কে একজন ডাক্তার, এরকম বিভিন্ন নাম আছে। ধরো ঋতু একজন ডাক্তার, এরকম ধরো মিতু একজন ডাক্তার, বাট এরা উভয় সবগুলো ডাক্তারের সমষ্টি যখন আসবে, পিকে রিকে ঋতু সবার সমষ্টি ডক্টর। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কমন। ঠিক আছে, আশা করছি যে এই কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে খেয়াল করো তো, এই যে উদাহরণগুলো একবার দেখে ফেলবা, যে এলিফ্যান্ট, ফিশ, যে রিভার ফ্লোয়ার, বি, রোবার, সোলজার, সোলজার, সোলজার কিন্তু সোলজার আবার কমন, বাট আর্মি যখন বলবা সেটা কিন্তু কালেকটিভ, আর্মি যখন বলবা সেটা কিন্তু কালেকটিভ। ঠিক আছে, সোলজার কমন, আর্মি আবার কালেকটিভ। রোবার মানে হচ্ছে ডাকাত, এগুলো শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় থাকে না ভাই। এই যে ক্যান্ডেল শব্দটা, ক্যান্ডেল, ক্যান্ডেল, কাউ, কাউ, শিপ, শিপ, এলিফ্যান্ট, এই শব্দগুলো মাথায় রাখবা, এগুলো মাথায় থাকে না, এগুলো ওই টার্মগুলোই মাথায় আসে না। ফিশ, এরকম সোলজার, কিং, কিং, কিং তো মাথায় থাকবে, ক্যাপিটালটা মাথায় রাখবা, ক্যাপিটাল মাথায় রাখবা, রিং, রিং মাথায় রাখতে পারো চাইলে, রিং, কান্ট্রি মাথায় থাকবে, টেবল, টেবল চেয়ারও কিন্তু তাহলে দেখো টেবল চেয়ার এইখানে কমন নাউন হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, সো টেবল চেয়ার কেন দেখানো হয়েছে এই ব্যাখ্যা আমি জানি না, এই ব্যাখ্যা কেন দেয়া হয়েছে এই ব্যাখ্যা জানি না, আমি জানলে পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, এই ব্যাখ্যা আমি জানি না, বাট বাকি এখানে যেগুলো আছে সেগুলো তোমার মাথায় রাখবা। চলো 9 নম্বর, 9 নম্বরের বিষয় আসো, যে 9 নম্বরে কি বলছে, এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিং, এটাকে বলা হয় কমন নাউন। তাহলে দেখো রিভারটা কোন নাউন? রিভারটা কমন নাউন। কেন কমন? দেখো রিভারে আমি যদি বলি যে পদ্মা, আমি যদি বলি যে যমুনা, যদি আমি বলি যে মেঘনা, তাহলে কি আলাদা আলাদা নির্দিষ্ট হইলো না? তো পদ্মা, মেঘনা, যমুনা এগুলো হলো প্রপার, আর রিভারটা হলো কমন। এরকম ম্যান, ম্যানে আমি যদি বলি যে ধরো হচ্ছে নিয়াজউদ্দিন, এরকম যদি বলি যে তোমার হচ্ছে মমিনুর রসুল, এরকম যদি আমি তোমার বলি যে এরকম অনেকে আছে। মূল কথা হইতেছে নামটাকে যখন নির্দিষ্ট করে বলবা সেটা প্রপার, আর ওই জাতীয় যখন সেটা হচ্ছে কমন। ঠিক আছে, এরকম গার্লের উদাহরণটা তো দিলাম, গার্লটা, গার্ল হচ্ছে কি কমন। এরকম হচ্ছে বয়, বয়ও হচ্ছে কমন, বয়, বয় কমন। ঠিক আছে, যে বয় যদি তুমি নির্দিষ্ট করে বলো 4টা বয়কে, তো 4 জনে কি প্রপার, বাট ওদের সমষ্টিটা কি ওই জাতীয়, বয় জাতীয়, ওটা হচ্ছে কমন। ক্লিয়ার কিনা? এলিফ্যান্টটা কি? এলিফ্যান্ট, এলিফ্যান্ট হচ্ছে কি তোমার কমন, এটা মুখস্থ করে ফেলবা যেহেতু এটা আনকমন। এরপরে এখানে এটা জটিলতা তৈরি হয়েছে, আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, আমি তখন যে দেখো তখনই আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম। তো এখানে বলছে যে ইনি একটা সোর্স দিয়েছে, এটা যে কমন সেটা সোর্স। দেখো যে হাই স্কুল গ্রামারে রেনান মার্টিনের যে এক্সারসাইজ 3-এ ভয়েস, এটা কণ্ঠস্বর, কথা বা কণ্ঠস্বর, এটা শোনা যায়, গণনা করা যায় এবং প্লুরাল হয় ভয়েসেস, তাই এটা কমন। ঠিক আছে, শোনা যায়, গণনা করা যায় এবং প্লুরাল হয়, ভয়েসের প্লুরাল ভয়েসেস, এই কারণে এটাকে কমন নাউন দিয়েছে। ঠিক আছে, রেফারেন্স দিয়েছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার, কাঠগোলাপ, রাকিবুল, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কাঠগোলাপ, থ্যাংক ইউ। সাইফুল, ধন্যবাদ। ওকে, আলামিন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, নাসরিন সুলতানা বুঝতে পেরেছে, রুহিকে ধন্যবাদ। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কিনা বলো, সবার কাছে ক্লিয়ার? এই 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 পর্যন্ত সবাই বুঝেছো কিনা? আমরা নেক্সটে যাব। এবার প্রপার এবং কমনের তুলনা এখানে দেখিয়েছে, আমি খুব দ্রুত পড়াবো কারণ এটা আগে পড়িয়ে ফেলেছি। প্রপারটা কি? যে প্রপার নাউন দ্বারা একটা নির্দিষ্ট নাম বোঝায়, এটা ক্যাপিটাল লেটার, এটা পড়িয়েছি কিন্তু। দেখো কমন নাউনের বিষয়টা কি? এক জাতীয় সকলকে, এই কথাটা জাস্ট মাথায় থাকলে হবে ভাই, জাস্ট এক জাতীয় সকলকে, এইটা মাথায় রাখলে হবে, এইটা মাথায় রাখলে হবে, আর কিছু না। দেখো এটা সর্বদা ক্যাপিটাল লেটার হয়, যেমন ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, পদ্মা, মেঘনা, যমুনা, দেখো ওই যে ক্যাপিটাল লেটার। এগুলো খুব সিলি বিষয়, এগুলো খুব মানে বাচ্চাদের বিষয়, বাট তোমরা চর্চা করলেই পারে যাবা। তো এই যে দেখো, এই যে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, এগুলো সব খেয়াল করো, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রামের সমষ্টি, এই দেখো ঢাকা, রাজশাহী, সরি
সরি, ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রামের যে এই যে সমষ্টি ঢাকা রাজশাহী, এটা দেখো তো সিটি না, যে ঢাকা ঢাকা ঢাকার, দেখো ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম, এগুলো সবগুলো প্রপার না, এগুলো সমষ্টি, দেখো এগুলো সমষ্টি, ওই যে সবগুলো সমষ্টি কি সিটি না, প্রতিটাই কিন্তু শহর, রাজশাহী শহর, ঢাকা শহর, খুলনা শহর, চট্টগ্রাম শহর, এগুলো এগুলো সবগুলো কিন্তু এগুলো সিটি বলা হয়। ঠিক আছে, এবার দেখো পদ্মা মেঘনা যমুনা, এগুলো সবগুলো দেখো তো, এই যে নির্দিষ্ট করে বোঝালে এগুলো প্রপার, বাট এগুলো সমষ্টি, ওই জাতের রিভার। জাস্ট খালি একটু চিন্তা করো, এতটুকু তো বোঝার সমর্থ হয়েছে, এটা ছেলের জাত, এটা গরুর জাত, এটা নদীর জাত, এটা শহরের জাত, ওই জাতীয় সবগুলোকে, ঠিক আছে, ওইটা হচ্ছে তোমার কমন নাউন। ক্লিয়ার কিনা বলো তো, ওই জাতীয় সবগুলোকে বোঝালে সেটা কমন নাউন হবে। সবার কাছে বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পেরেছো কিনা এটা বলো, বুঝতে পেরেছো কিনা? আয়াত হাসান বলেছে ওকে, সাহিব ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? ওকে, এইটা জাস্ট একটু কমেন্টে একটু ওকে লিখো। আমি জাস্ট পরে পরে চলে যাচ্ছি, আমি জাস্ট পরে চলে যাচ্ছি, ঠিক আছে, আমি জাস্ট পরে। হ্যাঁ, প্লুরাল কাউন্ট নাউন, এখানে একটা খুব চমৎকার বিষয় আছে, খুব চমৎকার বিষয় আছে, খুব চমৎকার। দেখো প্লুরাল কমন, যে কোন নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলে, আবার অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না। এটা খুব চমৎকার বিষয়, এটা মাথায় রাখবা। দেখো কিন্তু এখানে একটা বিষয় যে দা প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর দলকে বোঝায়, একে প্লুরাল কমন নাউন বলে। এর পরবর্তী ভাবটি প্লুরাল হয়। খুব গুরুত্বপূর্ণ, রাইট ফর্ম ভার্বে পড়বো, বাট এখানে পড়ে ফেলি, এটা এটা ইজি হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে অনেক প্রশ্ন আসে, আর্টিকেলেও প্রশ্ন আসে। এই জায়গাটা যে যে সবুজ কালার করছি, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এটা কি আমি বোঝাচ্ছি, এটা এখানে দেখলে কিছু বুঝবে না। আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা নিচ্ছি, দাঁড়াও, এইখানে একটা ব্ল্যাঙ্ক জায়গা নিচ্ছি, জাস্ট এই জায়গাটায় কালেকটিভের এই জায়গাটা আমি তোমাকে ব্ল্যাঙ্ক জায়গাটা বোঝাচ্ছি, এখানে কি হবে এটা জাস্ট বোঝাচ্ছি। ওটা কি, এই যে ধরো পুয়ার, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তো পুয়ার মানে কি গরিব, রাইট? এটার সামনে যখন দা দিবা, মানে যখন বলবা যে দা পুয়ার, তখন আর এটা আর অ্যাডজেক্টিভ থাকবে না। এইটার বাংলা অর্থ হচ্ছে গরিবেরা। গরিবেরা বলতে কি, গরিব জাতটাকে বোঝাচ্ছে, সকল গরিবরা, মানে পৃথিবীর যত গরিব আছে সবাইকে বোঝাচ্ছে। এরকম ধরো আমি যদি বলি যে ইংলিশ, রাইট? তো ইংলিশ এটা কিন্তু এটারও একটা বিষয় আছে যে ইংলিশ কিন্তু একটা ভাষা, রাইট? বাট এইটার সামনে যখন আর্টিকেল দিব, যখন আমি বলবো যে দা ইংলিশ, তখন কিন্তু ইংরেজ জাতিটাকে বোঝাবে, ইংরেজরা। এটা কিন্তু খুব মানে ঘোল খাওয়া এই প্রশ্নটা। ফ্রেঞ্চ যদি বলি, শুধু ফ্রেঞ্চ বললে ফ্রেঞ্চ একটা ভাষা, বাট যখন দা ফ্রেঞ্চ বলবো সেটা কিন্তু ফ্রেঞ্চ জাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে? এইটা কিন্তু মানে মূল কথা এখানে যেটা বোঝাতে চাইছে, যে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ওই জাতীয় সকলকে বোঝাবে, মানে জাতি বোঝাবে, ওই জাতীয়। দেখো এখানে দ্য ওয়াইজ মানে হচ্ছে, ওয়াইজ মানে কি জ্ঞানী, দ্য ওয়াইজ মানে জ্ঞানীরা। তো অ্যাডজেক্টিভের সামনে দা বসছে, ওইটাকে বলা হয় প্লুরাল কমন নাউন। এই যে কোনো অ্যাডজেক্টিভের সামনে যদি তুমি দা বসাও, তাহলে ওই অ্যাডজেক্টিভটাকে, ওই অংশটাকে বলা হবে প্লুরাল কমন নাউন, ঠিক আছে? আর তার ভার্বটা হবে প্লুরাল। দ্য ওয়াইজ ডু নট, এই যে ডু নট হয়েছে, দেখো এই যে দ্য পুয়ার, এটাকে প্লুরাল কমন নাউন, এই যে ভার্ব লিভ হয়েছে, এটা কিন্তু আসবে, ভার্ব প্লুরাল করতে হবে, এটা আসবে, ঠিক আছে? দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, ঠিক আছে, যে গরিবরা সব সময় কি সুখী হয় না। তো এরকম তারপরে এই যে এখানে যে দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি, যে গরিবরা সব সময় আনহ্যাপি, এই যে আর হয়েছে, তো এগুলো কিন্তু আসবে, ঠিক আছে? এই যে দা পুয়ার, এটা কমন নাউন হয়েছে, তো এখানে গরিবদেরকে বোঝাচ্ছে, অনেকগুলো গরিব, এই কনসেপ্টটা কিন্তু এখানে এত ক্লিয়ার করে বলা নাই। এরকম দেখো, দেখো এখানে এই যে আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, আমি মনে করি ধনীদের বেশি কি ট্যাক্স দেওয়া উচিত। তাহলে এখানে দা রিস কারেক্ট উত্তর হবে, যারা দা রিসেস, এগুলো একটা কারেক্ট উত্তর হবে না, যারা মূল টার্মটা জানে। এখানে অনেকে রিসেস দাগাবে, কেন রিসেস দাগাবে, কেন ধনীরা বোঝাচ্ছে। যদি বাংলাটা কেউ দিয়েই দেয়, যে এইরকম বাংলাটা দিয়ে যদি ট্রান্সলেট করতে বলে, ডেফিনেটলি সে দা রিসেস দাগাবে, কারণ এটা কিন্তু ভুল। রিস মানে, রিস একটা অ্যাডজেক্টিভ, ওর সামনে আর্টিকেল দিয়ে সেটাকে প্লুরাল করা হয়েছে, তোর বাংলাটা এমনিই ধনীরা আসবে, বুঝতে পারলা? সো এটা একটা বিষয়। এই যে একটা ক্যারিজমেটিক কোশ্চেন 20 নাম্বার, দ্য পুয়ার অলওয়েজ অনার দ্য রিস, এখানে দ্য রিসটা 90% স্টুডেন্ট দাগাবে যে রিস মানে তো ধনী, এটা একটা অ্যাডজেক্টিভ, বাট এটা পুরোটাই ভুল। কারেক্ট উত্তর হচ্ছে এটা হচ্ছে নাউন, ঠিক আছে? এটা নাউন, কারণ এইখানে তার আর্টিকেলটা দেওয়ার ফলে এখানে ধনীরা, এটা হয়েছে প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। সবাই কি এটা বুঝতে পারলা কিনা জানাও, সবাই বুঝতে পারলা কিনা আমাকে জানাও। এ আন বসে তাহলে কি একইভাবে, এ আন বসে আসলে প্লুরাল এইভাবে আমি কখনো দেখি নাই, এ আন বসে কখনো প্লুরাল আমি পড়ি নাই। সো দা দিয়ে আছে, শুধু এইটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আব্দুল কাদের, আদনান আছে, নাসরিন সুলতানা, মেহেদি বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এইখানে প্লুরাল কমন নাউন এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই ডান লিখো তো।
একটু ডান লিখো তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু ডান লিখো, বারবার ওকে লিখলে আমি বুঝতে পারি না যে কোনটা ওকে। ঠিক আছে, এই 20 নাম্বার 20 শুধু লেখো, 20 ওকে লিখতে পারো, যে 20 পর্যন্ত, 20 নাম্বার এমসিকিউ পর্যন্ত সবার বোঝা হয়েছে কিনা, সবার বোঝা হয়েছে কিনা, সবার ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু বলো। নাসরিন সুলতানা, কাঠগোলাপ, রাজু, আরশি, রুহি, তারপর হচ্ছে আয়াত আছে, সাইফুল সর্দার হচ্ছে ডান্সার, থ্যাংক ইউ রুহি, মেরাজুল ইসলাম থ্যাংক ইউ, ক্লিয়ার, কাঠগোলাপ ওকে, নাসরিন সুলতানা, সাইফুল ধন্যবাদ, ওকে ধন্যবাদ, আব্দুল কাদের আদনান 20 ওকে, ঠিক আছে, মেরাজুল ওকে, দৃষ্টি ইসলাম বলছে ওকে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে 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 ওকে, কাঠগোলাপ 19 20 ওকে, থ্যাংক ইউ ভাইয়া, 19 20 ক্লিয়ার। আর একবার বলেন, কি বলবো ভাই, আর একবার জাস্ট এতটুকু মনে রাখবা যে কোনো অ্যাডজেক্টিভের সামনে যদি আর্টিকেল দা দেয়া হয়, সেই অ্যাডজেক্টিভটাকে প্লুরাল কমন নাউন বলতে হয়, ঠিক আছে, এবং সেই বাক্যের ভার্ব হয় প্লুরাল। এইখানে এই যে এইখানে যেটা, এইখানে যে নিয়মগুলো পড়তেছো, এইখানে যে এই যে এইখানে যে নিয়মগুলো পড়তেছো, জাস্ট এইখানে খেয়াল করো, এইখানে এই যে পুয়োটা একটা অ্যাডজেক্টিভ, পুয়োর মানে কি গরিব, তো গরিব এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সামনে যখন দা দিছো, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, সেটা নাম হয়ে গেছে প্লুরাল কমন নাউন, সেটা আর অ্যাডজেক্টিভ নাই। আর তখন ওই বাক্য, ওই যে যখন প্লুরাল কমন নাউন হইছে, তো তখন যে ভার্বটা ব্যবহার করছে সেইটা হইতেছে প্লুরাল ভার্ব, ঠিক আছে, তখন যে ভার্বটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব, বুঝতে পারলা কিনা বলো, তখন যে ভার্বটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও এবার, এইবার বুঝতে পেরেছো কিনা। মেঘমালা ডান, সাইফুল সর্দার থ্যাংক ইউ ভাইয়া, তাহমিনা ডান, ওকে ওকে, নাসরিন সুলতানা ডান, রাকিবুল ইসলাম বলছে ডান, মেহেদি ডান, কানিস ফাতিমা হচ্ছে ডান, আলামিন সাহেব হচ্ছে ডান, আয়াত বলেছে, আর আরেকবার বলেছি, আশা করছি যে ক্লিয়ার, একবার বলেছি, ঠিক আছে। এবার আসো কালেকটিভ নাউন। কালেকটিভের বিষয়টা কি, যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা, দেখো যে নাউন, যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে, সমজাতীয়। আচ্ছা, এটা আমি খুব সুন্দর করে তোমাদেরকে বোঝাবো, জাস্ট খেয়াল করো, কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে, এইটুকু জায়গা হলো ম্যাজিক এইখানের, কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে, কিছু সমজাতীয় কিছু ব্যক্তির, ওইখানে কি বলছি যে একটা নির্দিষ্ট ব্যক্তির ওইটা জাত, আবার এখানে কিছু ওই জাতেরও আবার সমষ্টি, খেয়াল করো, বিষয়টা খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো, আমরা একটু জাস্ট বুঝি, এখানে আমি টেকনিক শেখাবো কিভাবে এগুলো পরীক্ষায় ভালো করা যায় সেটা শেখাবো, বাট এটা বুঝি যে কালেকটিভ নাউনটা কিভাবে বুঝবো। এখানে একটা উদাহরণ লেখা আছে, জাস্ট খেয়াল করো, এই যে খেয়াল করো তো, ফিজিক্স, এটা একটা বইয়ের নাম যদি ধরি, বইয়ের নাম ধরে, জাস্ট অন্য কিছু না, বইয়ের নাম ধরে, ফিজিক্সটা হচ্ছে কি প্রপার নাউন, তাই না, বাট ওটাকে যদি, এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো সমষ্টি কি, বুক না, এটা কি হলো, এটা কি, এটা কমন না, বাট লাইব্রেরি যদি চিন্তা করো, সবগুলো বইয়ের সমষ্টি না, সবগুলো বইয়ের সমষ্টি কি লাইব্রেরি হইলো না, খেয়াল করো তো, ফিজিক্স, তারপরে ওইটার সমষ্টি হলো বুক, তার সমষ্টি লাইব্রেরি হলো না, খেয়াল করো তো, জাস্ট খেয়াল করো, তাহলে বিষয় এখানে কি বলছে যে কমন নাউনের সমষ্টি, কমন নাউনের সমষ্টি, কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ বলে, তাহলে এখানে খেয়াল করো তো, মানে বুকের সমষ্টি কি লাইব্রেরি হয়েছে না, যে বুকটা কমন নাউন, অনেকগুলো বুক, বিভিন্ন ধরনের বুকের সমষ্টি, বুক অনেক ধরনের, সেটার সমষ্টি হচ্ছে কালেকটিভ। এটা বুঝলা কি না, এটা বুঝলা। এখানে আর একটা উদাহরণ আছে, আর একটা উদাহরণ দেখো, ধরো যে কোনো ক্রিকেটার, ধরো তামিম বা সাকিব, এটা তো প্রপার নির্দিষ্ট নাম, যেহেতু এটা একটা প্রপার নাউন, এটা একটা প্রপার নাউন, বাট ওদেরকে যখন আমরা প্লেয়ার বলতেছি তখন সেটা কি কমন হইলো না, তামিম সাকিবকে যখন প্লেয়ার বলতেছি তখন সেটা কি কমন হইলো না, কমন নাউন হইলো না, যখন প্লেয়ার বললাম, প্লেয়ার বললাম, সেটা কি কমন নাউন হইলো না, কারণ দেখো প্লেয়ার হিসাবে তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক যে কোনো প্লেয়ার হইতে পারে, রাইট, বাট যখন আমরা একটা টিম বলবো তখন কিন্তু প্লেয়ারেরও সমষ্টি, তাহলে কি কমন নাউনের সমষ্টি কি টিম কালেকটিভ হইলো কিনা, কমন নাউনের সমষ্টি কালেকটিভ হইলো কিনা বলো তো, কমন নাউনের সমষ্টি কালেকটিভ। প্রতিদিন ক্লাস হবে ইনশাল্লাহ, ক্লাস রেগুলার হবে, ক্লাস রেগুলার হবে ইনশাল্লাহ, আমি ক্লাস রেগুলার নেওয়ারই চেষ্টা করব। তোমরা জাস্ট এটা আমাকে বলো যে কমন নাউনের সমষ্টি কালেকটিভ হলো কিনা, কমন নাউনের সমষ্টি কালেকটিভ হলো কিনা, এটা আমাকে বলো, এটা বুঝতে পারলা কিনা, এটা বুঝতে পারলা কিনা আমাকে একটু বলো। আশা, মনি, প্রতিদিন, তোমরা যারা গ্রুপে যুক্ত নাই মেসেঞ্জারে যুক্ত হয়ে যায় তো ভাই, ডেসক্রিপশনে লিংক আছে, মনিরুজ্জামান, মনির বলছে ডান। আচ্ছা, এটা বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো কি, এই যে তোমরা জাস্ট এতটুকু ক্লিয়ার করো তো যে কালেকটিভ ওকে, কালেকটিভটা ওকে কি, কালেকটিভ কি ওকে, ওকে কিনা আমাকে একটু জানাও, কালেকটিভ ওকে কিনা একটু জানাও, একটু জানাও ভাই, এখনো 20 মিনিট আছে, অনেক পড়াশোনা করানো যাবে, অনেক পড়াশোনা করানো যাবে, কালেকটিভ নাউন ওকে কিনা, যে এইটুকু জানাও, এইটুকু জানাও, খেয়াল করো,
এইখানে কিছু কালেকটিভ আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। কতদিন হবে এই বইটা, যতদিন না শেষ হবে ততদিন। স্যার ক্লাস কতদিনের হবে? এই বইটা যতদিন শেষ হবে না, এই বইটা যতদিন শেষ হবে না। স্যার এটা কোশ্চেন কিছু মনে করবেন না স্যার, প্লিজ। আপনি না না ভাই, আমি জাস্ট স্টুডেন্ট, আমি নিজেও পড়াশোনা করি, এতটুকুই, ঠিক আছে। ওকে ওকে ওকে, দেখো এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, আর্মি, অডিয়েন্স, কাটল, ক্রোড, ক্লাস, ক্লেরজি, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ফ্যামিলি, ফ্লোক, ফ্লিট, জুরি, হিয়ার্ড, মেজরিটি, মাইনরিটি, নেশন, মব, মব হচ্ছে উশৃঙ্খল জনতাকে বলা হয়, নেভি, পার্লামেন্ট, পিপল, পাবলিক, টিম। এই সবগুলো এই শব্দ কয়েকটা মুখস্থ করে ফেলবা। এই শব্দ কয়েকটা কি করবা তোমরা? মুখস্থ করে ফেলবা। মুখস্থ করলে কি এর মধ্যে থেকে তোমরা কমন পাবা, ঠিক আছে। ওকে, এর মধ্য থেকে, ওকে ঠিক আছে, হারিয়ে যাওয়া মুক্তা বলেছে যে ওকে, এর মধ্য থেকে তোমরা কমন পাবা। আমি কিছু এমসিকিউ সলভ করাচ্ছি, তোমরা জাস্ট আমার সাথে একটু তাল মিলিয়ে একটু যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ক্যাটেলটা কি হবে? গবাদি পশুর পাল। ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, বানান আসে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। দেখো ভাই, এটা কত জায়গায় আসছে, 10 BCS এ আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, তারপরে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় আসছে, তারপরে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে, বিভিন্ন জগন্নাথে, কুমিল্লাতে, মানে যশোর বিজ্ঞান ও পল্লী উন্নয়ন বোর্ডের প্রশ্নতে আসছে, তারপরে হচ্ছে জনশক্তি কর্মসংস্থান, সহকারী মাধ্যমিক শিক্ষক, কত জায়গায় এই ক্যাটেল প্রশ্নটা আসছে, জাস্ট চিন্তা করো। ক্যাটেল একটা কালেকটিভ নাউন, এই সিলি একটা প্রশ্ন মানে মিনিমাম 10টা জায়গায় আসছে, মিনিমাম 10টা কম্পিটিটিভ এক্সামে, জাস্ট সিলি একটা কোশ্চেন। পরবর্তীতে কি এই ক্লাসগুলো দেখা যাবে? হারিয়ে যাওয়া মুক্ত দেখা যাবে, দেখা যাবে ক্লাসগুলো। দেখো তাহলে, খেয়াল করো, জাস্ট খেয়াল করো, তাহলে ক্যাটেলটা হচ্ছে কালেকটিভ। এখানে দেখো যদি আর্মি বলি, আর্মিও হচ্ছে কালেকটিভ, ঠিক আছে। তারপরে ক্রোডও হচ্ছে, ক্রোড শব্দটা, এই যে ক্রোড এখানে দেয়া আছে, কিন্তু ক্রোড শব্দটা এখানে দেয়া থাকার কথা। ক্রোড যদি না থাকে তাহলে এখান থেকে মনে রাখবা ক্রোড নাই এখানে দেয়া। ক্রোড শব্দটা মনে রাখবা, ক্রোড শব্দটাও কালেকটিভ নাউন, ঠিক আছে। ক্রোড, এই যে শব্দটা, এমসিকিউ গুলো সলভ করো, এই এমসিকিউ গুলো সলভ, ক্রোড শব্দটা কালেকটিভ নাউন, ঠিক আছে। কোড, এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, আমি একটু পরেই পড়াবো। তারপরে দেখো অডিয়েন্স হচ্ছে কালেকটিভ নাউন, অডিয়েন্স হচ্ছে, জুরি হচ্ছে কালেকটিভ নাউন, অডিয়েন্স কালেকটিভ নাউন, এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো ফ্লিট হচ্ছে কালেকটিভ নাউন, ফ্লিট শব্দ যদি বলে কালেকটিভ। এমসিকিউ গুলো সলভ, হেয়ার্ড হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে, হেয়ার্ড কালেকটিভ নাউন। তারপরে এখানে কি বলছে যে হেয়ার্ড এর পরে এখানে তোমাকে ফ্লোক হচ্ছে কালেকটিভ নাউন। শিপ কিন্তু আবার কমন নাউন, শিপ কিন্তু কমন নাউন, এটা কিন্তু কমন ভাই, শিপ আবার কমন, আর ফ্লোক হচ্ছে কালেকটিভ। ফ্যামিলি কালেকটিভ, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, ফ্যামিলি কালেকটিভ নাউন। অনেকেই এটাকে মনে করবে যে কমন নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন 50 বার যদি বলতে হয়, বলেও মনে রাখতে হবে ভাই, ফ্যামিলি কালেকটিভ নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন, এটা বারবার পড়ে মনে রাখতে হবে। আর যারা এতক্ষণ থেকে ক্লাসটা দেখছো, ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিবা, ঠিক আছে। ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিলে, ক্লাসে অনেক স্টুডেন্ট পরবর্তীতে ক্লাসটা পেয়ে যেতে পারে, ঠিক আছে। পরবর্তীতে ক্লাসগুলো দেখা যাবে, আগামীকালও ক্লাস হবে, ঠিক আছে, আগামীকালও ক্লাস হবে। তাহলে এটা বুঝলা কি সবাই? এটা বুঝলা সবাই? কি এটা বুঝে ফেলেছো? বলো তো, ফ্যামিলি মুখস্থ করে ফেলো। আর এই জায়গাগুলো না পড়লেও হবে, এই জায়গাগুলো তোমরা 1-2 বার দেখে নিবা। এ ব্যাচ অফ স্টুডেন্টস মানে ছাত্রের দল, এ বেবি অফ লেডিস বা বিউটিস মানে সুন্দরীদের সম্মেলন, এগুলো তোমরা একটু দেখে নিও। এটা কিছু না, জাস্ট কালেকটিভ নাউন কিভাবে করছে, মানে তোমার সমস্ত যে কমন নাউনকে কালেকটিভে কিভাবে পরিণত করছে, এটা দেখিয়েছে। আচ্ছা, এগুলো পড়বো না, তোমরা দুই একবার করে দেখে কোশ্চেন গুলো সলভ করে ফেলবা, ঠিক আছে। এগুলো ওয়ান্স আপন এ টাইম খুব আসতো, এখন দেখো কমন এবং কালেকটিভের এখানে পার্থক্য দেখিয়েছে। এইখানে দেখো যে কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম বোঝায়, কালেকটিভ নাউন দ্বারা যে কমন নাউনের সমষ্টি নির্দেশ করে, কমনের সমষ্টি হচ্ছে কালেকটিভ। তো দেখো কমনের সাথে এস বাই এস যুক্ত হয়ে প্লুরাল হয়, কমন নাউন তৈরি করে দা প্লাস অ্যাডজেক্টিভ আকার প্লুরাল, আচ্ছা এটা। আর কালেকটিভ নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না, প্লুরালও হয় না, তবে কালেকটিভ নাউনের সাথে এস বাই এস কমন নাউন হয়ে যায়। এস বাই এস যদি যুক্ত করো সেটা কমন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টার্ম। যে কোনো কালেকটিভ নাউনের সাথে যদি টিমের সাথে এস যুক্ত করে ফেলো, যে টিমস, সেটা কিন্তু আর কালেকটিভ থাকবে না, ওটা হয়ে যাবে কি কমন নাউন, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। এখানে এটা দেখো, বুক হচ্ছে সাধারণত বইয়ের নাম, যখন লাইব্রেরি বলবা সব বইয়ের সমষ্টি, তখন এটা কি কালেকটিভ। এরকম প্লেয়ার হচ্ছে খেলোয়াড়দের সাধারণ নাম, যখন টিম বলবা
কতিপয় খেলোয়াড়ের সমষ্টি। এটা দেখো কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ, এই কথাটা মাথায় রাখবা যে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন, কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এই 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 ছকটা মাথায় মুখস্থ করে ফেলবা রে ভাই, ভাই ওই উপরের ছকটা লাগবে না, ওই ছকটা এই ছকটা লাগবে না, এই ছকটা এত লাগবে না, জাস্ট একবার পড়ে ফেলবা, এই ছক লাগবে না, ওই ছক হুদাই পড়ে লাভ নাই, ওই ছক কাজের না, এই ছকটা জাস্ট। ঠিক আছে, মূল একটা কথা মনে রাখবা যে কমন নাউনের সমষ্টি কালেকটিভ। আমি একটা বিষয় কি পড়ালাম তোমাদেরকে এতক্ষণ থেকে, একটা বিষয় কি পড়ালাম, ধরো আমি বলছি যে রহিম, আমি বলছি যে রহিম, দেখো জাস্ট এতটুকু খেয়াল করো যে রহিম, রহিম থেকে, রহিমটা কি একটা নির্দিষ্ট ব্যক্তির নাম না, রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, এটা হইতেছে প্রপার। রহিম ও একটা বালক, এই যে বয়, এটা হচ্ছে কমন। আর যখন আমি এই যে রহিম বয়, ও যদি একটা পরিচয় থাকে, ধরো আমি যদি ওকে এটা ধরো ওকে কি বলতে পারি যে রহিম, রহিম দিয়ে এটা বোঝানো সম্ভব হয় না, এটা রহিম দিয়ে বোঝানো সম্ভব হয় না। আমরা ইয়া ওইখানে আরেকটা যেমন এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা পড়লাম, ধরো সাকিব, সাকিবটা কি, ও হচ্ছে তোমার সাকিব প্রপার নাউন সাধারণত, তারপরে ওর একটা পরিচয় আছে কি, সে হচ্ছে প্লেয়ার। 3 নম্বর পরিচয়টা রহিমের থাকে না দেখে আসলে ওইভাবে হয় না। দেখো প্লেয়ার, তাহলে এটা হচ্ছে কি কমন, আর সাকিবটা হচ্ছে কি প্রপার, আর প্লেয়ারটা হচ্ছে কমন। আর থার্ড যে বিষয়টা আসতেছে, ওকে যদি ও দেখো, আমরা যখন বলবো যে ওই যে প্লেয়ারের সমষ্টিটা কি হয়, প্লেয়ারের সমষ্টিটা কি হয়, টিম হয় না, এই টিমটা হইতেছে, এই টিমটা হইতেছে তোমার কালেকটিভ। ঠিক আছে, সো এটা কি বুঝতে পেরেছো? এই জায়গায় দুনিয়ার যত ঝামেলা এই 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 জায়গাটায় লাগে ভাই, যত ঝামেলা, দুনিয়ার যত ঝামেলা এই জায়গাটায়। এটা কি বুঝতে নাও নহল ক্লিয়ার স্যার? আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো কিনা এটা একটু বলো। ক্লাস 10টায় শুরু হয়, যারা গ্রুপে নাই তারা গ্রুপে যুক্ত হবা। এইটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো, এইটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। বুঝতে পেরেছো কি, বুঝতে পেরেছো কি? এবার আসো নাউন অফ মাল্টিটিউডের একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম, খুব গুরুত্বপূর্ণ টার্ম, খুব গুরুত্বপূর্ণ টার্ম। দেখো নাউন অফ মাল্টিটিউড, দেখো কালেক্টিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায়, এবং এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলে। কালেক্টিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে, এটা খুব জটিল মনে হইতেছে না এই কথাটা? এত জটিল করে আমরা পড়বো না, একটা জাস্ট উদাহরণ দুইটা খেয়াল রাখবা, জাস্ট ইজি। নাউন অফ মাল্টিটিউডের টার্মটা আমি খুব সহজে বোঝাবো। এখানে কালেক্টিভ নাউন হচ্ছে অবিভক্ত, এগুলো কিচ্ছু মনে রাখার দরকার নাই, জাস্ট জাস্ট আমার কথা মনে রাখো। দেখো, দ্য জুরি ইজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, মানে বিচারক মন্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত ছিল। এই বাংলাটা খেয়াল করো, তারা একমত ছিল মানে কি, তাদের মধ্যে কি কোনো মতের পার্থক্য হয়েছে? সবাই একমত ছিল মানে কি, তাদের মধ্যে কোনো মত পার্থক্য হয়েছে? হয় নাই কিন্তু। যখন মতের পার্থক্য হবে না, এবং জুরিটা কিন্তু কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউন কোনো বাক্যে যদি যদি কোনো বাক্যে কালেকটিভ নাউন থাকে এবং সেই বাক্যে যদি মতের পার্থক্য না হয়, মানে সবাই যদি একমত হয়, তাহলে ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হয়। তো বিষয়টা আবার বলতেছি, যদি কোনো বাক্যে কালেকটিভ নাউন থাকে, সেই বাক্যটার বাংলা অর্থে যদি সবাই একমত হয়, তাহলে ভার্ব এবং প্রোনাউন, সেই বাক্যের ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হয়। আবারও বলতেছি, কালেকটিভ নাউন দ্বারা যদি একটা বাক্য তৈরি হয়, কালেকটিভ নাউন দ্বারা যদি একটা বাক্য তৈরি হয়, কালেকটিভ নাউন দ্বারা, সেই বাক্যে বাংলা অর্থ যদি একমত হওয়া বোঝায়, সকলে যদি একমত থাকে সেই বাংলা অর্থ দ্বারা, তাহলে সেই বাক্যের ভার্ব এবং প্রোনাউন হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, তো এখন আর একটা বিষয় আছে, কিন্তু যেটা জটিল সেইটা প্রশ্নে আসবে, যেটা মনে রাখতে হবে এখন এইটা, একমতের বিপরীত কি? দ্বিমত হবে, অনেকগুলো মত হবে। যখন মতের পার্থক্য হবে, দেখো এবারের সংজ্ঞাটা এইরকম যে কালেকটিভ নাউন, যদি কোনো বাক্যে কালেকটিভ নাউন থাকে এবং সেই বাক্যের বাংলা অর্থ দ্বারা যদি মতের পার্থক্য তৈরি হয়, মানে ভিন্ন ভিন্ন মত হয়, তাহলে ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হবে। ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হবে। মূল কথা হচ্ছে যদি ভিন্ন ভিন্ন মত হয়, ভিন্ন ভিন্ন মত হয়, ভিন্ন ভিন্ন মত হয়। আচ্ছা, তুমি গ্রুপে অ্যাড হতে পারছো না, তুমি আমাকে একটু মেসেজ দিবা, ঠিক আছে? যে গ্রুপে অ্যাড হইতে পারছো না, তুমি একটু আমাকে মেসেজ দিবা। যদি ভিন্ন ভিন্ন মত হয়, তাহলে কি হবে? ভিন্ন ভিন্ন মত হলে ভার্বটা হয়ে যাবে আমাদের প্লুরাল, প্রোনাউনটাও প্লুরাল হবে। ঠিক আছে, ভার্ব প্লুরাল হবে, প্রোনাউনটাও প্লুরাল হবে। আমাদের যারা ক্লাসে ক্লাসে যারা ক্লাসে মানে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারতেছো না, পেজে মেসেজ দাও। আর একটা কাজ করবা, আমাদের পেজটাকে ফেভারিট অপশন দিয়ে রাখবা, যে ফেভারিট দিয়ে রাখলে ক্লাস যখনই শুরু হবে তোমার কাছে নোটিফিকেশন যাবে। তাহলে এটা কি বুঝতে পারলা যে কালেকটিভ নাউন যদি কোনো বাক্যে থাকে, সেই বাক্যের বাংলা অর্থ যদি একমত হওয়া বোঝায়, তাহলে নাউন এবং ভার্ব
মানে প্রোনাউন এবং ভার্ব হচ্ছে সিঙ্গুলার, আর যদি মতের পার্থক্য বোঝায় তাহলে ভার্ব প্লুরাল, প্রোনাউন প্লুরাল। এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা দ্রুত জানাও ভাই, দ্রুত দ্রুত। এখানে কিছু কোশ্চেন আমরা সলভ করবো। দেখো বলছে দ্য কমিটি আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন। তাহলে দেখো এই যে আনএবল মানে অক্ষম, মানে যেটা সক্ষম না। তো দেখো তারা কি একমত হতে এই প্রশ্ন, যে এই প্রশ্নের বিষয়ে তারা একমত হতে, এই প্রশ্নের উপর একমত হতে তারা সক্ষম হয় নাই। যেটি সক্ষম হয় নাই মানে কি, তাদের মধ্যে কি মতের পার্থক্য তৈরি হয়েছে না? তো যেহেতু তারা সক্ষম হয় নাই, তাহলে তাদের মধ্যে মতের পার্থক্য তৈরি হয়েছে। যেহেতু তারা সক্ষম হয় নাই, তাদের মধ্যে মতের পার্থক্য তৈরি হয়েছে। তো যদি তাদের মধ্যে মতের পার্থক্য তৈরি হয়, যদি তাদের মধ্যে মতের পার্থক্য তৈরি হয়, তাহলে ভার্ব হবে প্লুরাল, প্রোনাউন প্লুরাল হবে। প্রোনাউন যেহেতু এখানে নাই, সো নাই, সি নাম্বার কারেক্ট উত্তর। মতের পার্থক্য তৈরি হয়েছে কারণ তার আনাবল হয়েছে, অক্ষম, সক্ষম হয় নাই কিন্তু। বাট 37 নম্বর খেয়াল করো, বলছে দেখো কোনটা কারেক্ট। বিচারক মন্ডলী নিজেদের মধ্যে তর্ক করছে। আচ্ছা মানুষ তর্ক কখন করে ভাই? ধরো তুমি একটা দোকানে গেছো, দোকানে বলছো যে 1 কেজি চালের দাম তুমি দেবা 30 টাকা, দোকানদার চাইছে 50 টাকা। তুমি তখন তার সাথে তর্ক করেছো। তর্কটা কখন করলা? তার সাথে যখন মিললো না। ও যদি 30 টাকাই বলতো, তাহলে কি দুইজনের মধ্যে মিলে যাইতো না? বাট ও কি বলেছে? ও কি বলেছে? বলে নাই। যে তর্ক তৈরি হয়েছে দুজনের মধ্যে, তুমি 30 থেকে 50 হয়ে গেছে। তো এই যে তর্ক কখন হয়? যখন মতের পার্থক্য তৈরি হয়, মানে একমত মানুষ হয় না। তো তখন হচ্ছে কি, আমরা দুইটা বিষয় শিখলাম, একটা হচ্ছে ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হয়। আমি যেভাবে ক্লাসটায় পড়াইছি ওইভাবে খাতায় নোট করতে হবে। আমি যেভাবে ক্লাসটায় পড়িয়েছি সেভাবে খাতায় নোট করতে হবে। আমি যেভাবে, এই ক্লাসটা আবার দেখতে হবে, একবারে মাথায় থাকবে না কিছু, আমি যেভাবে পড়িয়েছি ওইভাবে নোট করতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে যেহেতু, এখানে যেহেতু কি হইছে, প্লুরাল বলছে, যে প্লুরাল কেন তর্ক হইছে, তাহলে নাউন এবং ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হবে। কালেকটিভ নাউন আছে, দেখো জুরি। আমাদের বিষয়টা আমরা যদি ব্যাখ্যা করি, প্রথম কথা হচ্ছে কালেকটিভ নাউন থাকতে হবে। কালেকটিভ নাউন আছে জুরি, তারপরে কি, যদি জুরি দ্বারা পুরো বাক্যটা, যে আর আর্গুইং অ্যামং দেমসেলফ, তারা তর্ক করছে, তাহলে একমত হয় নাই, তাহলে আমাদেরকে ভার্ব প্লুরাল করতে হবে। আর প্লুরাল আছে, আর আর্গুইং এর জায়গায় থাকলো এবং, আর এই যে প্রোনাউন প্লুরাল হবে দেমসেলভস। এটা ঠিক আছে, এটা এমনিও উত্তর করা যায়। বাকিগুলো সবগুলো সিঙ্গুলার, এগুলো সব বাদ, 1 নাম্বারটা উত্তর। ঠিক আছে, আশা করছি যে এটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সটে যাব। এবার ম্যাটেরিয়াল নাউন পড়বো আমরা। ম্যাটেরিয়াল নাউন দেখো 1 ঘন্টায় আমি তোমাদেরকে কত কি পড়িয়ে দিয়েছি ভাই। 1 ঘন্টায় কত কি পড়ানো সম্ভব, 1টা ঘন্টায় জাস্ট। কালকে খুব চমৎকার বিষয় পড়বো, কালকে ক্লাসে থাকবে সবাই, অনেক কাজে লাগবে। কালকে আরো খুব চমৎকার বিষয় পড়বো, কালকের ক্লাস সেই জোস ক্লাস হবে, সেই একটা ক্লাস হবে। ঠিক আছে, কালকের ক্লাস খুবই অসাধারণ ক্লাস হবে। কালকে ক্লাস থাকবা, অনেক কাজের ক্লাস হবে। ম্যাটেরিয়াল নাউনের বিষয়টা খেয়াল করো, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান, এগুলো কি ভাই জানার দরকার আছে? পৃথিবীর যত বস্তুবাচক শব্দ আছে সবগুলো ম্যাটেরিয়াল, আর কিছু দরকার নাই ভাই। এই যে পদার্থ, হেই সেই, এগুলো সংজ্ঞা দিতে হয়, বই এভাবে লিখতে হয় দেখে লিখেছেন উনি, এটা ভালো। বাট কথা হচ্ছে এত কিছু কি মনে রাখার দরকার আছে? যত বস্তুবাচক শব্দ তত ম্যাটেরিয়াল নাউন, আর কোনো কথা নাই। প্রথম মানে ফার্স্ট ইমোশনে যত বস্তুবাচক শব্দ তত ম্যাটেরিয়াল। ঠিক আছে, মানে চোখ যতদূর যায়, যত বস্তুবাচক আছে। ঠিক আছে, তো এইখানে ওই যে 2 নাউনে যা দেখি তাই নাকি নাউন। তো দেখো ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক। তো এই যে ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, দেখো সবগুলো বস্তু না? ডায়মন্ড কি বস্তু কিনা? গোল্ড কি বস্তু কিনা? আয়রন মানে কি লোহা, এটা বস্তু কিনা? ওয়াটার বস্তু কিনা? অয়েল বস্তু কিন্তু। তো দুনিয়ার সব বস্তুবাচক শব্দগুলো ম্যাটেরিয়াল, কিন্তু এখানে ঘাপলা আছে। এটা ফার্স্ট ইমোশনে এটা উত্তর ঠিক আছে, কিন্তু এখানে ঝামেলা আছে। ঝামেলা কোথায় তৈরি হবে আমরা সেটা নিয়ে আলোচনা করি। ঝামেলা কোথায় তৈরি হবে আমরা সেটা নিয়ে আলোচনা করি। দেখো সেই আলোচনাটা দেখো, যে ম্যাটেরিয়াল নাউন পদার্থ দ্বারা, দেখো যে ম্যাটেরিয়াল, এখানে এখানে আমি মার্ক করে দেই, যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা, জাস্ট আমি যেখানে টানতেছি খেয়াল করো, কোন জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। খেয়াল করো, যে ম্যাটেরিয়াল বা পদার্থ, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তু, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন দেখো উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হবে। বিষয়টা কি? আবার পড়ো, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তু উক্ত ম্যাটেরিয়ালের অপরিবর্তিত থাকলে উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে সেটা কমন নাউন হবে। চলো খেলাটা দেখি এখন এখানে কি। দেখো প্রথমে খেয়াল করো তো,
সবাই তো সোনা চেনো তাই না? স্বর্ণ যেটাকে বলা হয়, স্বর্ণ, স্বর্ণ তো বুঝো, মানে গোল্ড, গোল্ড তো চিনো, রাইট? সো এই যে গোল্ড থেকে কি তৈরি করে, ধরো বিয়ের সময় কি করে মানুষ, আংটি তৈরি করে না, রিং, রিং যেটাকে বলা হয়। তো এই যে রিংটা যে তৈরি হয়, খেয়াল করো তো, রিংটা দেখো, এই যে প্রথমে গোল্ড থাকে, গোল্ড থেকে কি তৈরি হয়, রিং তৈরি হয়। তো রিং যে তৈরি হয়, সেখানে রিংয়েও কিন্তু গোল্ডেই দেখা যায়, সোনা দেখা যায় না, ওটা অপরিবর্তিত থাকে না। যে 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 সোনা মানে স্বর্ণ দিয়ে যে রিংটা তৈরি করলাম, সেটা কিন্তু রিংটা তৈরি করার পরেও গোল্ডটা সেটা রিংয়েও থাকে, তাই না? সেটাই এখানে বলছে, যে বলছে যে ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন হবে, বাট সেটা অপরিবর্তিত থাকবে। মানে সোনা দিয়ে রিং তৈরি করছো, স্বর্ণ দিয়ে রিং তৈরি করছো, বাট সেই স্বর্ণটা আবার ওই রিং এ দেখা যাচ্ছে, অপরিবর্তিত থাকতেছে, ঠিক আছে? তারপরে কি বলছে, যে উৎপন্ন বস্তুটি গণনা করা যায়। রিং গণনা করা যায় না, যে ধরো তোমাকে আমি 2টা রিং উপহার দিয়েছি, বা তোমাকে আমি 10টা রিং উপহার দিয়েছি, গণনা করা যাচ্ছে কিনা খেয়াল করো, কিন্তু গণনা করা যাচ্ছে কিনা। মিল্ক ওয়াটার তরল, বাট এগুলো বস্তু তো ভাই রে, এগুলো বস্তু তো নাকি, আর কিছু থিংকে নিয়ে যাওয়া যায় নাকি? মানে মিল্ক ওয়াটারকে আর কোনো তরল, ঠিক আছে, তো আর কোনো চিন্তায় নিয়ে যাওয়া যায়, আর কোনো চিন্তায়, মানে বস্তু ছাড়া আর কি বলা যায় পৃথিবীতে, বলো যদি থাকে, সেটা আমি বলবো পরবর্তী দিন থেকে। তো দেখো এখানে যেটা খেয়াল করব আমরা, যে ম্যাটেরিয়াল নাউন থেকে কিছু উৎপন্ন হবে, এবং সেই ম্যাটেরিয়াল নাউনটা উৎপন্ন হওয়ার পরেও সেটা অপরিবর্তিত থাকবে। মানে মূল কথায় এইটুকু যদি খেয়াল রাখো, এই যে সোনার মানে গোল্ড দিয়ে রিং তৈরি হয়েছে, এবং রিং এ কিন্তু গোল্ডটা দেখা যায় পর্ব তৈরি হওয়ার পরেও দেখা যায়, এবং রিং গণনাও করা যায়, একটা রিং, 2টা রিং, তখন সেইটা হবে কমন নাউন। এই প্রশ্নটা, প্রশ্ন যদি এইখান থেকে হয়, এই জায়গা থেকেই হবে। প্রশ্ন যদি হয় শুধু এই জায়গা থেকেই হবে, এই যতটুকু লাইন মার্ক করেছি এইখান থেকেই হবে, আর কোথা থেকে প্রশ্ন এখানে হওয়ার চান্স নাই। যদি হয় বাকিগুলো হলে সেগুলো সহজ, ক্রিটিক্যাল কোশ্চেন যদি হয় এখান থেকে। লক্ষণীয় যে গোল থেকে রিং তৈরি করার পরেও এতে গোল্ড অপরিবর্তিত থাকে। দেখো গোল থেকে আমরা রিং তৈরি করছি, এরপরেও গোল্ড অপরিবর্তিত থাকে, এখানে ব্যাখ্যাও দিয়েছে ইনি। ও খুব ভালো, খুব ভালো। এইখানে খেয়াল করো, সাধারণত তুমি এগুলো পারবা। ওয়াটার হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন। এখানে রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সল্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এইখানে 40 নম্বর প্রশ্ন হইলো গুরুত্বপূর্ণ, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে খেয়াল করতো, গোল্ড দিয়ে কিন্তু নেকলেসটা তৈরি হয়েছে, বাট ওইখানে কি গোল্ডটা দেখা যাচ্ছে না? ধরো একটা হার তোমাকে আমি দিছি, মানে যেগুলো পরিধান করে হার, এখানে এই হার বলতে গলার হার, ঠিক আছে, মানে গরুর মাংসের হার বা কোনো মানুষের হার, এই হার না, গলার হার, নেকলেস, ঠিক আছে? তো এই নেকলেসটা যখন, ধরো একটা হার তোমাকে আমি গিফট করছি, ওই হারটায় কি সোনা বা স্বর্ণ, গোল্ডটা দেখা যাবে না, যেটা দিয়ে বানাবো সেটা দৃশ্যমান কিনা? যেহেতু দৃশ্যমান, তাহলে সেটা হবে কমন নাউন। এখানে কারেক্ট উত্তর হবে কমন নাউন। কিন্তু যারা অতি উৎসাহী হয়ে না জেনে কি দাগাবে, যে এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন পড়েছি, ম্যাটেরিয়াল নাউন দাগালে জিরো, গোল্লা গোল্লা, অনেকগুলো গোল্লা, ঠিক আছে, কোনো করার নাই। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যারা এখন ক্লাসটা দেখছো নতুন, তারা আমাদের ক্লাসটাতে একটা রিয়াক্ট দিতে পারো এবং ক্লাসটা শেয়ার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আগামীকালও ক্লাস হবে। এই মাস্টার ইংলিশ বইটা পুরোটা আমি ফ্রিতে পড়াবো, যদিও আমি 4 বছর ধরে পেইড কোর্স করিয়ে আসছি, বাট ফ্রিতেও আমি পড়াবো, ঠিক আছে? মাস্টার ইংলিশ বইটা আমি ফ্রিতেই পড়াবো একবার, ঠিক আছে? এরপর দেখো কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্যটা কি। কমন নাউন দেখো দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস বোঝায়। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস, দেখো কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস বোঝায়। খেয়াল করো ভাই, কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য, ওই যে কি হয়েছিল, এই কথাটার বাংলা অর্থ কি, গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, এটা থেকে উৎপন্ন হয়েছে কি, রিং, সেটা আবার গণনা করা যায়, সেটা বোঝাইছে। আর ম্যাটেরিয়ালটা কি, কমন নাউনের উপাদান বোঝায়, মানে যেটা গণনা করা যায় না। দেখো দুনিয়ার যত, যে ধরো রিং, রিংটা কি, রিং এর উপাদান একটা কি, স্বর্ণ না, গোল্ডটা না, রিং তো শুধু সোনা দিয়ে তৈরি হয় না, আরো কিছু খাট টাট থাকে, সেগুলো তো সেটার উপাদান। তো এত জটিল করার কিছু নাই, এত জটিল এগুলো না বুঝলেও হবে, উপরেরটা বুঝলে হবে। দেখো রিং, নেকলেস, গোল্ড, ডায়মন্ড, সিলভার, যে রিং এবং নেকলেস, দেখো রিংটা কি তোমার, রিং হচ্ছে গোল্ডের তৈরি হইতে পারে, কিন্তু গোল্ডটা দেখা যায় সেখানে। নেকলেস, রিংটা আবার ডায়মন্ডের তৈরি হইতে পারে, ডায়মন্ডটা দেখা যাবে। সিলভারের তৈরি হলে সিলভারটা দেখা যাবে। মূল কথা হইতেছে, এবং সেটা গণনাও করা যায়, ঠিক আছে? এখানে রিং, নেকলেসটা হচ্ছে তোমার কমন, আর গোল্ড, ডায়মন্ড, সিলভারটা হচ্ছে ম্যাটেরিয়ালের দিকে চলে যাবে, ঠিক আছে? এরকম দেখো বুক, যে এনভেলপ, এনভেলপ হচ্ছে কি, খাম। দেখো তো এনভেলপ মানে হচ্ছে খাম, মানে চিঠির যে খাম, মানে আগে চিঠি লিখে না,
ওই চিঠির যে খাম, ওই খামটা হচ্ছে এনভেলপ, ঠিক আছে? এনভেলপ হচ্ছে খাম। তো এখানে খেয়াল করো, ওই যে ফেরদৌসের একটা হচ্ছে গান ছিল না, তো ওই কথাটা আর কি মনে পড়ে গেল। তো ফেরদৌস আজকে পলাতক, দেশের মধ্যে নাই। তো যাই হোক, তো এনভেলপে, এনভেলপ হচ্ছে তোমার খাম। তো এটা কোথা থেকে উৎপন্ন হয়? পেপার থেকে না? পেপারটা ম্যাটেরিয়াল, পেপারটা ম্যাটেরিয়াল, বাট ওইটা থেকে যেটা তৈরি হয়েছে সেটা কি? খাম। পেপার থেকে বইও তো তৈরি হয়েছে, তাহলে বুকটা কি হবে? বুকটা হইতেছে কমন। এনভেলপটা, খামটা হইতেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা শব্দ, মাথায় থাকবে না। এটা পেপার থেকে তৈরি হয়েছে, ম্যাটেরিয়াল থেকে তৈরি হয়েছে। সো এটা হচ্ছে তোমার কমন। ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? বলো তো, তোমরা যারা ভাই 30 জন আসো, এই 30 জন হচ্ছে একবারে লয়াল স্টুডেন্ট, একবারে লয়াল স্টুডেন্ট, ঠিক আছে? তোমরা এখানে যে 30 জন আসো, একবারে একবারে খাঁটি স্টুডেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত যে 30 জন। বাকি যে 30 জন আছে না, ওই 30 জনের লাইফ, ওই পুরো জীবনটাই তাদের ওইভাবে যাবে। আজকে শুরু করি, কালকে শুরু করি, ওখান থেকে হয়তো 20% আসবে লাইনে, বাট এই 30 জন হচ্ছে লয়াল স্টুডেন্ট, একবারে খাঁটি স্টুডেন্ট। মানে 1 ঘন্টা জোরে এক ফ্লোতে আছে, 40 নাম্বার বোঝে নাই ভাই। সহজ হিসাবে একটু বুঝ, আমি ধরে বলি, এই যে এ কি, তোমার একটা রিং, রিং মানে আংটি, বোঝো তো? যে এঙ্গেজমেন্ট হয় না, যে আংটি, আংটিটা কিসের তৈরি হয়? সোনা দিয়ে তৈরি হয় না? স্বর্ণ দিয়ে তৈরি হয় না? তো এই যে স্বর্ণ বা সোনা, এটা একটা ম্যাটেরিয়াল নাউন না? এই সোনা দিয়ে আংটিটা তৈরি হইলো না? তৈরি হওয়ার পরেও কি আংটিটাতে মানুষ কি বলে যে এটা সোনার আংটি, এটা রূপার আংটি, এটা হীরার আংটি, বলে না? তো এই যে স্বর্ণ বা রূপা বা হীরা দিয়ে যে আংটিটা তৈরি হয়, সেখানে তৈরি হওয়ার পর কি সোনাটা হারায় যায়? দেখা যায় না, চোখে দেখি না আমরা। যেটা দেখা যায় সেটা হবে কমন। মূল কথা হচ্ছে যে বস্তুবাচক মানে ম্যাটেরিয়াল নাউন দ্বারা কিছু তৈরি হলে, সেইটা যদি আবার সেখানে ম্যাটেরিয়াল নাউনটা দেখা যায়, ধরো কাঠের চেয়ার, এখানে খেয়াল করো তো কাঠটা দেখা যায় কিনা কাঠের চেয়ারে? খেয়াল করো তো, ওই যে টেবিল চেয়ার কেন ওইখানে কমন নাউন দিছিল? এই কারণে যে টেবিল যে তুমি বানালা, ঠিক আছে, টেবিলটা কি দ্বারা তৈরি করছো? কাঠ দ্বারা তৈরি করছো না? টেবিলটা তৈরি হওয়ার পর কাঠটা দেখা যাচ্ছে কিনা? চেয়ার যে তৈরি করছো তুমি কি দ্বারা তৈরি করছো? কাঠ দিয়ে যদি তৈরি করো, কাঠটা দেখা যাচ্ছে কিনা তৈরি করার পর? একটা জিনিস উৎপন্ন হওয়ার পর দেখা যাচ্ছে কিনা? যদি দেখা যায়, তাইলে সেটা হইতেছে কমন। ঠিক আছে? বিষয়টা কি একটু ইমেজারি করো, খুব আমার চোখের সামনে আমাদের ভাসছে, যে চোখের সামনে আমরা এভাবে প্রশংসার কিছু নাই। একটা বিষয় কি, আমরা ওই বিভিন্ন ধরনের স্টুডেন্টকে পড়াই, একটা কোর্স শেষ হতে হতে দেখবা যে আলটিমেটলি হচ্ছে 30 জন বা 50 জন স্টুডেন্ট আসলে লেগে থাকে। ওই 50 জন স্টুডেন্ট কিন্তু আলটিমেটলি ভালো করে, কেউ হয়তো বা ভাগ্যের কারণে ভালো করতে পারে না প্রথম ধাপে, সেকেন্ড বা থার্ড স্টেজে ভালো করে, বাট যারা ওই যে উড়ে এসে জুড়ে বসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়, ওরা ভালো করতে পারে না। এটা ন্যাচারাল, দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এটা পৃথিবীর নিয়ম। এটা 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 অস্বীকার করার সুযোগ নাই। লেগে থাকার মানসিকতা, লেগে তোমার থাকার মানসিকতা থাকলে ভালো করবা। আচ্ছা, তাইলে এটা বুঝতে পারলা সবাই? এইটা কি ক্লিয়ার? এই যে কমন এবং ম্যাটেরিয়াল। 41 নাম্বারটা গুরুত্বপূর্ণ। মাটন মানে হচ্ছে কি, খাসি বা ভেড়ার মাংস, ঠিক আছে? খাসির মাংস। এটা 38তম বিসিএস এ আসছে। যখনই 38তম বিসিএস হয়েছে ওই বছরেই ইউনিভার্সিটি কোশ্চেনেও এই প্রশ্নটা আসছে। তো বিসিএস মানে ওটা বাইবেল মনে করে যে কোনো চাকরি পরীক্ষায়। তো মাটন, দেখো মাটন শব্দটা এটা ম্যাটেরিয়াল নাউন, এটা অনেকেই বুঝবে না। মাটন হচ্ছে খাসি বা ভেড়ার মাংস। ওই যে বলে না মাটন কি জানি বিরিয়ানি খাবেন কিনা, পরে যেন নোটিফিকেশন আসে এর জন্য ফেভারিট করবো কি? হ্যাঁ, আয়াত ফেভারিট করবা। হ্যাঁ, আচ্ছা, নাউন সময় কি বুঝতে পারো নাই? জুয়েল রানা বাদল, কি বুঝতে পারিস নাই ভাই বল? কি সেটা কি বুঝতে পারিস না এটা বল ভাই, আমি ধরে না বুঝাইতে পারলে মনে হবে যে ব্যর্থ জীবনে। কালকে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়াবো, এই পড়াশোনাটা অন্য ধাঁচের, এই কারণে অ্যাবস্ট্রাক্ট নাউন কালকে পড়াবো। এই পর্যন্ত কে কি বোঝো নাই? এখন থেকে উপর পর্যন্ত যত কিছু পড়িয়েছি এই পর্যন্ত কে কি বোঝো নাই? এই শুরু থেকে কে কি বোঝো নাই? প্রশ্ন কালেকটিভ, কমন, প্রপার, হটএভার, যে কোনো জায়গা থেকে করতে পারো। কি কে কে কি বোঝো নাই এটা আমাকে বলো। কে কি বোঝো নাই এটা আমারে বলো ভাই। কে কি বোঝো নাই এটা বলো আমারে। এটা বলো যে কি বোঝো নাই, কি বোঝো নাই এটা আমাকে বলো, এটা আমাকে বলো। আপাতত অ্যাটলিস্ট 10টা ক্লাস প্রতিদিন হবে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত জানাবো যে আসলে প্রতিদিন হবে নাকি একদিন পর পর হবে। ঠিক আছে? ফেভারিট করার অপশনটা কই? যেখানে লাইক দিছো না, ফলো করছো না, ওইখানে আবার চাপ দাও, ওর সাইডেই দেখবা যে ফেভারিট করার অপশনটা আছে। আচ্ছা, পার্থক্যটা বোঝো নাই?
জুয়েল বাদল, এত সুন্দর একটা ফ্রিতে উপহার জন্য রাকিবুলকে অনেক বেশি ধন্যবাদ। ক্লাসটা কেমন হয়েছিল সেটা তোমরা একটু কমেন্টে জানাও তো। আজকেই ফার্স্ট ক্লাস, আজকে আদনান আব্দুল কাদের, এটা আজকে। শুধু একটা ছোট অক্ষরে কমেন্ট জানালে হবে না। আমি ক্লাসটা যেমন 1 ঘন্টায় বড় নিছি, মন্তব্যটাও একটু বড় হইতে হবে, ঠিক আছে? মন্তব্যটাও একটু বড় হইতে হবে। আমি আজকে ক্লাসের কেমন হয়েছে এটা নিয়ে পোস্ট দিব একটা, সেখানে একটা বড় মন্তব্য চাই। আমি যেমন 1 ঘন্টা 4 মিনিটের ক্লাস নিয়েছি, মন্তব্যটা অ্যাটলিস্ট 1 ঘন্টা না হোক 4 মিনিট তো হবে। মানে এত সাজিয়ে গুছিয়ে মন্তব্য দিতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে ক্লাস পরবর্তীতে নেয়ার একটা আগ্রহ থাকবে। এইটা মন্তব্য এখনই যে জানাতে হবে ব্যাপারটা তা না। আমি একটু পরে একটা পোস্ট দিব যে আজকের এই মাস্টার ইংলিশ বইয়ের ক্লাসটা কেমন হয়েছে, সো তোমরা সেটা জানাবে। ভোরের শিশির, থ্যাংক ইউ ভাইয়া, আজকে ক্লাসটা খুব ভালো। ওকে, আমি 4th ইয়ারের স্টুডেন্ট রুহি। ওকে, তাই ওকে, ধন্যবাদ। হয়তো রেগুলার ক্লাসটা করতে পারবো না, বাট সময় পেলে ক্লাসগুলো করবো। অ্যাগেইন থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ রুহি। ওকে, ধন্যবাদ যারা আছো। ওকে, সো ক্লাসের বিষয়ে আমি পোস্ট করব, এবং আগামীকালও ঠিক রাত 10টার সময় ক্লাস হবে। কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তোমরা এখন আমাকে করতে পারো কমেন্টে। কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে তোমরা করতে পারো। কোনো আচ্ছা, প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা, কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা, কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি আচ্ছা, কোনো প্রশ্ন। থ্যাংক ইউ, রিভিশন হয়ে গেল। রাকিবুল, ধন্যবাদ ভাইয়া। প্রপার আর ম্যাটেরিয়ালের পার্থক্য, আচ্ছা, ওই প্রপার এবং ম্যাটেরিয়ালের পার্থক্য কই করছে রে ভাই? প্রপার এবং ম্যাটেরিয়ালের পার্থক্য কোথায় করছে? প্রপার আর ম্যাটেরিয়ালের পার্থক্য কোথাও কি আচ্ছা মন্তব্য লিখে দেন ভাই, কপি করি না। এর মন্তব্যের বিষয়টা মন থেকে আসতে হয়, ঠিক আছে? যদি তুমি মন থেকে ভালো না হয় তেল দিবা না। যদি আমি লিখে দেই সেটা যদি তুমি বলো বা কারোর মন্তব্য কপি করে বলো, ওইটাকে বলা হয় তেল দেয়া। আর যদি তুমি আসলে মন থেকে যদি মানে কৃতজ্ঞতা ফিল করো, তাহলে সেটা হচ্ছে, ওইটা হচ্ছে আসলে পিওর, ঠিক আছে? ওইটা খাঁটি। আর তেল দেয়াটা আমি চাই না ভাই। তেল আসলে মানুষকে ধ্বংস করে। তুমি যদি তুমি আমাকে বলতেছো ভাই আপনি সেই পড়াচ্ছেন, বাট আমার ক্লাস ভালো হচ্ছে না, আলটিমেটলি 2 বছর পর আমি হারাই যাব, ঠিক আছে? এত সুন্দর ক্লাস, অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার। আমি আসলে বইটা অনেক এত ভয়ে ধরি না, আল্লাহ যদি চায় আপনার পথ দেখানোর পথে। থ্যাংক ইউ আদনান। আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। অনেক সাজানো গোছানো ক্লাসে। থ্যাংক ইউ ভাইয়া। হারিয়ে যাওয়া মুক্তা, তোমাকে আমি ফিরিয়ে আনতে চাই, ঠিক আছে? হারিয়ে যাওয়া মুক্ত, আমি তোমাকে পড়াশোনার মধ্যে ফিরে। স্যার মিনিমাম কতদিন লাগবে এটা বলতে পারতেছি না, বাট আমি 30-40টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এইভাবে করে বুঝিয়ে দিয়ে দিয়ে 40টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আই হোপ যে তোমাদের জন্য বেটারমেন্ট হবে ইনশাআল্লাহ। আসলে আমার জীবনে আসলে সময়টাই মানে মেনটেন করতে পারি না। যদি আরো বেশি সময় থাকতো, তোমাদেরকে আরো বেশি অনেক বিষয় পড়াতে পারতাম আমি। মানে স্টুডেন্টদেরকে পড়াতে অনেক বেশি ভালো লাগে আর কি। পড়াতে পারলে খুব ভালো লাগে। আর তোমরা যদি আমার সাথে থাকো, ক্লাসটাকে শেয়ার করবা অনেকের সাথে। আগামীকালের ক্লাস হবে আমাদের মেসেঞ্জার গ্রুপে। আবারও বলছি, যারা মেসেঞ্জার গ্রুপে নাই, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। আর একটা কথা আবারও বলছি, পরবর্তীতে এই কথা নিয়ে গালিগালাজ করবা না, যে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে 4-5 বছর ধরেই পেইড ক্লাস নেই, মানে পেইড ব্যাচ পড়াই, ঠিক আছে? আমি টাকা দিয়েই পড়াই স্টুডেন্টদেরকে, কারণ আমি এটা দিয়ে চলি, এটাই আমার টিউশনি, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদেরকে মাস্টার ইংলিশ বইয়ের একবার আমি ফ্রি ক্লাস দিব, এইটা আমি বলেছি। আচ্ছা, প্রোফান নাউন আর কালেকটিভ নাউন এই কোর্সটা ফ্রিতে চলবে, এটার মেসেঞ্জার গ্রুপে সবাই যুক্ত। আচ্ছা, ও বলছে যে প্রোপার নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য। ভাই, প্রোপার নাউন তো দেখো, প্রপার নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি, এইটা জাস্ট একটু খেয়াল করো জাস্ট। এই যে আমি যদি একটা কালেকটিভ নাউন নেই, যে ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে কি পানি। তো এটা একটা বস্তু কিনা রে ভাই? পানিটা একটা বস্তু কিনা? পানি যে বলছো এটা বস্তু কিনা, তাই না? ওয়াটারটা একটা তো বস্তু, তাই না? ওয়াটারটা একটা বস্তু। বাট আমি যখন বলতেছি যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ তো একটা ব্যক্তি রে ভাই। তো এটা ব্যক্তি থেকে এটা প্রপার। এখন কথা হইতেছে যে এই যে এটা, এবং নির্দিষ্ট এবং স্বতন্ত্র, ঠিক আছে? তো এটার মধ্যে তো পার্থক্য একটু, যে এটা ম্যাটেরিয়াল, যেটা এই যে এখানে একটা খুব বিষয় আছে, যে যেটা গণনা করা যায় না, যেটা পরিমাণ আছে, পরিমাপও করা যাইতে পারে,
যেটা পরিমাপ করা যায়, ওয়াটারটা পরিমাপ করা যায়। রবীন্দ্রনাথকে কি পরিমাপ করা যায়? যায় না। সো এইটা একটা বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর ওই যে যদি তুমি বলো যে ভাই পদ্মা মেঘনা, ভাই পদ্মা একটা নদীর নাম, এটা একটা নদীর নাম, এটা একটা স্বতন্ত্র নাম, এটা নদীর নাম। সো এটা তো একটা প্রপার নাউন হবে, এটা ম্যাটেরিয়াল হওয়ার কোনো পার্থক্য নেই, মানে তো কারণ নাই, ঠিক আছে? এখন তোমার প্রশ্ন কোন জায়গায়, আমি এইটা জানতে চাচ্ছি ভাইয়া, আমি প্রশ্ন কোন জায়গায় এইটা আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ কাঠগোলাপকে, অনেক ধন্যবাদ। তোমার প্রকৃত নামটা আমি জানতে পারলে খুব খুশি হতাম। প্রথম দিক থেকে যে একটু রিভিশন দিলে আর একটু ক্লিয়ার হতে পারতাম, এখনো মনে পড়ে। কি হুসখুস ভাই, এখনো কি আজকে ক্লাস থেকে বইটা কেনার সিদ্ধান্ত দিলে? আপনার ভালোভাবে যুক্ত থাকার জন্য ওকে, থেকে হারিয়ে যাওয়া মুক্তা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, কিনবা এই বই যদি ভালো লাগে কিনবা। ওকে, আচ্ছা প্রথম থেকে তোমাদের, আচ্ছা আমি তোমার এইটা রিভিউ করি। প্রথমে আমরা কি পড়ছিলাম? পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন হচ্ছে কি? কোনো কিছুর নামকে নাউন বলে। আর তারপরে কি পড়ছিলাম? যে নাউন 2 প্রকার, একটা কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেটা দেখা যায়, ইন্দ্রিয়গ্রাহ্য, মানে শুধু দেখা যায় না, স্পর্শ করা যাবে, শোনা যাবে, ঘ্রাণ নেওয়া যাবে, স্বাদ নেওয়া যাবে, শারীরিক আকৃতিও থাকতে পারে সেগুলোর, সেইটাকে বলা হয় শারীরিক আকৃতি, সেটা হচ্ছে কনক্রিট। আর অ্যাবস্ট্রাক্টটা কি? যেগুলো হচ্ছে দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়, শারীরিক আকৃতি নাই, সেটা অ্যাবস্ট্রাক্ট। তারপরে আমরা কি শিখছি? যে নাউন হচ্ছে 5 প্রকার, 5 প্রকার, যে কনক্রিটের 4টা প্রকার আর অ্যাবস্ট্রাক্ট। তারপরে আমরা কি শিখছি? যে প্রপার নাউনে আসছি। প্রপার নাউনে কি শিখছি? যে নির্দিষ্ট একটা ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, এটা স্বতন্ত্র হইতে হবে এবং নির্দিষ্ট হইতে হবে। এটা হচ্ছে প্রপার নাউন। যেমন বাংলাদেশ, করিম, রবীন্দ্রনাথ। সাধারণত প্রপার নাউনের সামনে আর্টিকেল দা বসে না, বাট ওই যে নদী, উপসাগর, সাগরের সামনে আর্টিকেল দা বসানো হয়। এটা একটা বিষয় শিখছি। আর কি শিখছি? কমন নাউন। প্রপার নাউনের সমষ্টিটাই কমন নাউন। একটা সহজ উদাহরণ দিয়ে পড়িয়েছিলাম, ধরো ধরো রিনা। রিনা হচ্ছে একটা নির্দিষ্ট নাম, বাট আমি যখন আমি বলবো যে হচ্ছে গার্ল, তাহলে কি, মানে এই যে গার্ল বলতে কি অনেকগুলো মেয়ে সমষ্টি, তো রিনা, মিনা, টিনা, এই যে এগুলো প্রতিটা আলাদা, যে রিনা, মিনা, টিনা, এগুলো গার্ল, প্রতিটা হচ্ছে নির্দিষ্ট নাম, এটা হচ্ছে প্রপার। বাট এগুলো সমষ্টি হয়ে গেল গার্ল, এটা হচ্ছে যে কমন। ঠিক আছে, এটা একটা বিষয় শিখালাম। তারপরে আরেকটা বিষয় কি শিখালাম? পরবর্তীতে আসলো কি, প্রপার এবং কমনের পার্থক্য বোঝালাম, এটা অনেক আলোচনা করেছি। তারপরে প্লুরাল কমন নাউনের একটা বিষয় পড়িয়েছি, যে যে যতগুলো তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের সামনে যদি দা দাও, তখন সেটা প্লুরাল কমন নাউন হয় এবং ভার্ব প্লুরাল হয়। এটা একটা বিষয় পড়ালাম। আরেকটা বিষয় কি পড়ালাম? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। এবং এইখানে যে কালেকটিভ নাউন গুলো আছে, এগুলো বারবার পরে মুখস্থ রাখতে বললাম। আর একটা উদাহরণ দিয়ে পড়ালাম, যেমন হচ্ছে সাকিব হচ্ছে একজন, সাকিব ও, এটা হচ্ছে এটা প্রপার নাউন। এটার সমষ্টি হচ্ছে প্লেয়ার, প্লেয়ার হচ্ছে অনেকগুলো প্লেয়ারের সমষ্টি, এটা হচ্ছে কমন। আর প্লেয়ারের সমষ্টিতে হয়ে যায় কি টিম, টিমটা হইতেছে কালেকটিভ। এটা একটা কনসেপ্ট বোঝালাম। আর এগুলো এমসিকিউ সলভ করতে বললাম, এগুলোর মধ্যে থেকে কমন আসে। আর এই চারটা একবার দেখে যেতে বললাম, এটা একটা পড়াশোনা করালাম। তারপরে কি, যে কমন এবং ম্যাটেরিয়ালের মধ্যে, কমন এবং কালেকটিভের পার্থক্য পড়ালাম। আর তারপরে হচ্ছে কালেকটিভ, তোমার নাউন অফ মাল্টিটিউড পড়লাম। এখানে দুইটা বিষয় নাউন অফ মাল্টিটিউডে বললাম, যে যদি কোনো বাক্যে কালেকটিভ নাউন থাকে এবং সেটা দ্বারা যদি একমত হওয়া বোঝায়, তাহলে ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার। আর যদি দ্বিমত হওয়া বোঝায় বা মতের পার্থক্য তৈরি হয়, এবং ভার্ব এবং প্রোনাউন হচ্ছে প্লুরাল। তারপর কি পড়ালাম? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে জগতে যত বস্তুবাচক আছে সবগুলো ম্যাটেরিয়াল। আর একটা বিষয় পড়ালাম, যে যে ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি কিছু তৈরি করা হয়, আর সেই তৈরি করতে জিনিসটা যদি ম্যাটেরিয়াল নাউনটা দেখা যায়, তাহলে সেইটাকে বলা হয় কমন নাউন। যেমন হচ্ছে এই যে সোনা দিয়ে, মানে গোল্ড দিয়ে আমরা রিং তৈরি করি, রিং এ আবার সোনাটা দেখা যায় বা গোল্ডটা দেখা যায়, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কমন নাউন। এটা একটা কনসেপ্ট বললাম। এই পর্যন্ত তো পড়াশোনা। আর কি ভাই, এখানে এখানে কোনো জটিল কিছু পড়ছি নাকি আমরা? বলতো কোনো জটিল কিছু পড়ছি? টোটাল বিষয় হচ্ছে এই এই হচ্ছে আমাদের এতক্ষণের পড়াশোনা। ঠিক আছে, তো সবাই বুঝতে পারলা কিনা এটা আমাকে বলো। সবাই বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও। সবাই বুঝতে পারলা কিনা, কেমন লাগছে টোটাল বিষয়টা, আমি এটা পোস্ট করলে তোমার জানাই দিবা। ঠিক আছে, সকলকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবা। আগামীকাল ঠিক রাত 10টায় আবার একটা নতুন ক্লাস নিব তোমাদের সাথে। ভালো থাকবে সকলেই। ক্লাসটা ভালো লাগলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখলে ক্লাসটা শেয়ার করতে পারো। আর কেউ যদি আমার কাছে ব্যক্তিগতভাবে ইংরেজি পড়তে চাও, প্রাইভেট পড়তে চাও, পড়তে পারবো। ঠিক আছে, ওকে, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সকলকে। আর কোর্স, এইটার পেইড কোর্স আছে, ওইটা ভর্তি হতে চাইলে হইতে পারো, বাট এই কোর্সটা ফ্রিতে সবাইকে পড়াবো, একবারে ফ্রিতে। ধন্যবাদ সকলকে। বুঝেছো? ধন্যবাদ, ভালো থাকবা সকলেই।